নমস্কার, আমার নাম মিহির চৌধুরী। পেশায় আমি একজন সাংবাদিক। তবে সাংবাদিক বলি যেন এটা ভাববেন না যে আমি রোজ কি ওই টেলিভিশনে বসে বিতর্ক সভায় অংশগ্রহণ করি। আবার এটাও ঠিক যে আমি রোজ কিন্তু ওই পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে যাতায়াত করি। আসলে আমি একজন ক্রাইম রিপোর্টার, মানে ছিলাম। এখন অবশ্য ওই কাজটা আমি আর দেখি না। আপাতত আমি ওই এডিটোরিয়াল কাজকর্মগুলো দেখি। সুতরাং এটা বলা যেতেই পারে যে অপরাধ এবং অপরাধীদের থেকে আমি এখন বহু দূরে। কিন্তু বলুন তো, দূরে থাকবো বললেই কি দূরে থাকা যায়? সব কিছু কি ভুলে থাকা সম্ভব? জানেন, ঠিক এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমি হাজির হয়েছি আমার এক বিশেষ বন্ধু, স্বনামধন্য ব্যারিস্টার গৌরী শঙ্কর তালুকদারের কাছে। সংক্ষেপে জিএসটি। জিএসটি ভারী মজার নাম, তাই না? মানুষটাও খুব মজার, জানেন। ওর সম্বন্ধে দু একটা কথা না বললেই না। এমন চরম উন্নাসিক বা উদাসীন লোক আমি সত্যিই আগে দেখিনি। জিএসটির না ধরনটাই আলাদা, কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। অনেকদিন ওর কাছে আসা হয়নি, জানেন। এমনকি ও যখন খুব অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, তখন একবার দেখতে পর্যন্ত আমি আসতে পারি। সুতরাং বুঝতেই পারছেন তো, অনেক গালাগাল কিন্তু আমার জন্য অপেক্ষা করছে। এমনকি ওই গলা ধাক্কাটা পর্যন্ত জুটতে পারে। কিন্তু যাই হোক, আজ আর কিছু করার নেই। ওর সামনে গিয়ে আমাকে একবার দাঁড়াতেই হবে। এক সদ্য বিবাহিত যুবকের জীবন মরণ সমস্যা। হ্যাঁ, তার কারণ অবশ্য একটা আছে, তবে সেই কারণটা কিন্তু এক্ষুনি বলা যাবে না। সেটা ক্রমশ প্রকাশ। চলুন আপাতত আমরা ঢুকে পড়ি জিএসটির চেম্বারে। আসুন। গীতা, গীতা, আমার কিন্তু ড্রাফটটা চেক করা হয়ে গেছে। তোমার টেবিলে কারেকশন করে রাখা আছে, একবার দেখে নিও। আমার সাহেব যদি এর মধ্যে ভুল খুঁজে পায় না, আমাকে কাঁচা কিস্তি করে আমার 14 পুরুষ উদ্ধার করে দেবে। আমার তো গত 2 বছরই অভ্যাস হয়ে গেছে কার্তিকটা, আর তুমি তো 25 বছর কাটিয়ে দিলে, যুগ অতিক্রান্ত। হ্যাঁ, আমাদের সাহেবও তো যুগাবত আর কি না। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাহেবের অবতারেরও পরিবর্তন, আবার কি কিস্তির সংস্কারেরও বদলে যায়। তুমি পারো বটে, তোমার মাথায় আসে, তাই না? কিন্তু একটা ব্যাপার যে মাথায় আসছে না গীতা। কি? আরে বাবা, একটা সামান্য ড্রাফটিং, তাতে এতগুলো ভুল হয় কি করে? কোথায় দেখি? এই যে এখানে একটা দেখলাম, দেখো দেখো দেখো, এই দেখো একটা শব্দ বেশি। মোটে তো একটা। মোটে একটা? এক একটা শব্দের অভিঘাত জানো? এই একটা শব্দ একটা নিরীহ মানুষকে পথের ভিখিরি করে দিতে পারে, একটা নির্দোষ লোককে জেল অবধি খাটাতে পারে। উফ, তুমি না দিনকে দিন পুরো জয়ন্তর মতো হয়ে যাচ্ছ। কে জয়ন্ত? ও, তোমার সেই অকাল কুষ্মাণ্ড প্রেমিকটি, তাই তো? আমার প্রতিটা কাজে আর কথায় ভুল ধরা হলো ওর একমাত্র কাজ। হ্যাঁ, ওর যন্ত্রণাটা আমি এখন বুঝি। যন্ত্রণা? আরে হ্যাঁ রে বাবা, প্রথমে যে ভুলটা করে ফেলেছে সেটা তো আর শোধরাতে পারবে না, তাই এখন তোমার ভুল ধরে তার প্রায়শ্চিত্ত করছে। দেখো, এখন কাজের চাপ কম, তাতেই তোমার এই অবস্থা। সাহেব যখন সুস্থ হয়ে পুরোদমে কাজ করবে, তখন তোমার কি হবে ভাবতে পারছো? ম্যাডাম এখন স্যারকে 6 মাস কড়া শাসনে রাখবে, তাই আগামী 6 মাস অফিসে বসন্ত। দেখছো না, কাজকর্ম থেকে খাওয়া দাওয়া সবেতেই কিরকম রেস্ট্রিকশন। শোনো, আসার সময় না হয়ে এসেছে। তোমার ওই বসন্তের বাতাস গরমির লুতে বদলাতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, একটু চা খাবে কার্তিকদা? বানিয়ে নি। এখনো 5টা বাজিনি, 5 মিনিট বাকি। কই, 5টাই তো বাজে, তোমার ঘড়িটা গেছে। অসম্ভব, আমার ঘড়িটা না স্টেশনের ঘড়ির সঙ্গে কাঁটায় কাঁটায় মেলানো। তাহলে স্টেশনের ঘড়িটা গেছে। এই কি ব্যাগ গোছাচ্ছ? আজকের আবার যেতে হবে গিন্নিকে নিয়ে ডাক্তারের কাছে, নাম লেখানো আছে। দূর, আমি কোথায় ভাবলাম একসঙ্গে একটু চা খাবো। এই একা একা খেতে ভালো লাগে না। সে পরে হবে। শোনো, মীর চন্দানির ফাইলটা কমপ্লিট করে রাখা আছে, সাহেব এলে বলে একবার দেখে নিতে। আর আমি এই ফাইলটা নিয়ে গেলাম, রাতে একটু কাজ করতে হবে। আসলাম আমি। দুগ্গা দুগ্গা। গুড ইভিনিং ইয়ং লেডি। গুড ইভিনিং স্যার, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর। আরে বাবা, কার্তিক বাবু যে, কি খবর? এই বাড়ির সব খবর ভালো? একদম স্যার, আপনি কেমন আছেন? আমি একদম ফার্স্ট ক্লাস। আমি তো শুনলাম তোমাদের সাহেব নাকি প্রায় হিট উইকেট হতে হতে বেঁচে গেলেন। হ্যাঁ, ওই আর কি স্যার, বাউন্সারটা ভালোই ছিল। আচ্ছা, সামলে নিয়েছে, তবে একটু টোলে গিয়ে আবার খিজে ফিরেছেন, কিন্তু স্যার উইকেটে লাগতে দেয়নি। ভালো স্যার বলছি, একটু চা খাবেন? চা
হ্যাঁ সে তো খাওয়া যেতেই পারে। অ্যাকচুয়ালি গীতার একটু চা খেতে ইচ্ছা করছে, হ্যাঁ। আপনি যদি সঙ্গ দেন আমি তাহলে লোকালটা এই, ধরতে পারি। কি বলছো কার্তিক, এমন একজন সুন্দরী মহিলাকে সঙ্গ দিতে হবে, এ তো আমার কাছে সৌভাগ্য। হ্যাঁ স্যার আমি তো প্রুফ কারেকশন করি, হ্যাঁ। তাই ওর সঙ্গটা কিন্তু আমার কাছে দুর্ভাগ্য। হাই অ্যাপ্রিসিয়েট ইউর হিউমার। হ্যাঁ আসছি স্যার। হ্যাঁ এসো, সাবধানে যেও। দেখে নিও। ইন্টারেস্টিং ক্যারেক্টার, যাই বলো। হ্যাঁ, কার্তিক দাকে দেখলে কিন্তু ওর হিউমারটা ঠিক বোঝা যায় না। হ্যাঁ স্যার কিন্তু অনেক গোপন আর জটিল ইনফরমেশন আনতে এই কার্তিক দাকেই পাঠিয়ে দেয়। আচ্ছা। কার্তিক দাও কিভাবে যায় না সব ঠিক জোগাড় করে আনে। তা তোমার সেই খিটকিল প্রভুটি এখন কোথায়, বিশ্রামে? না, চেক আপে। ও। তবে আসার সময় হয়ে গেল প্রায়। আচ্ছা আচ্ছা। তো তিনি কি এখন ওই হসপিটাল আর বাড়ির চৌহদ্দির মধ্যেই ঘোরাঘুরি করছেন নাকি কোর্টের চত্বরেও যাচ্ছে? স্যারকে তো আপনি আমার থেকে অনেক বেশি ভালো চেনেন। স্যার কি বাড়িতে বসে থাকার লোক? না না সেটা বুঝতে পারছি, কিন্তু আমাদের ডাক্তার কি বলছে? আর বিশেষ করে এই আর কাজকর্ম সমস্ত লাটে উঠেছে নিশ্চয়ই। আমি তোমাদের খুব ভালো করে জানি, বুঝেছো? আমি Why the hell is this person here? আমি তোমাকে বলেছি না যে আমার পারমিশন ছাড়া কেউ আমার চেম্বারে ঢুকবে না। Tell him to go now. বৌদি কেমন আছেন বলুন? আমি তো ভালোই আছি, হ্যাঁ। কিন্তু এতদিন পরে যে কি হ্যাঁ, ব্যাপার আরে তোমার? আবার তুমি গল্প জুড়ে ধরে দেখছি। তুমি 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 ভাষা খুঁজে পাচ্ছ না তো? তুমি একটা বেহায়া। হ্যাঁ সে তো বটেই, না না তোমার বন্ধু হতে পারি। যাকে বৌদি ডাক্তার কি বললো বলুন তো? এখন অনেকটা ভালো, আচ্ছা তবে মানসিক চাপ বা টেনশন করা একেবারেই চলবে না। আচ্ছা। হ্যাঁ, আগামী 3 মাস আরো বেড রেস্ট। হ্যাঁ, ডাক্তার আমাকে হাসপাতালে শোয়াতে পারেননি তো, তাই এখন বাড়িতে শোয়ানোর বন্দোবস্ত করছে। গারল ডাক্তার একটা, বুঝেছো? বৌদি আমি বলছিলাম যে আপনারা তো কদিন একটু বাইরে ঘুরে আসতে পারতেন, মানে কোনো হিল স্টেশনে। তুমি তো একটা আচ্ছা আহম্মক। কেন হে? আরে আমি যদি বেড়াতে যাই বা আমি যদি শুয়ে থাকি তাহলে আমার এই সংসারটা চালাবে কে? বাহ। তুমি আমি গারল ডাক্তার। এমনিতেই তো তার যা ফিস, যে কোনো লোককে শুয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। না না, যথেষ্ট আছে। তুমি কিন্তু ডাক্তারের কথা আর অমান্য করতে পারবে না, আমি বলে দিলাম। হ্যাঁ। আরো 1 মাস তোমাকে কিন্তু এই ডায়েট চার্ট ফলো করতে হবে, গীতা। জানি না, সকাল 9টায় ব্রেকফাস্ট, দুপুর 1টায় লাঞ্চ, তারপর অন্তত 2 ঘন্টা রেস্ট, বিকেলে আধা ঘন্টা হালকা পায়চারি, তারপর একটু কাজকর্ম চলতে পারে, আবার রাত 9টায় ডিনার। হ্যাঁ, আমার ভাগ্য খুব ভালো যে হাগা মোতা সময়টা বেঁধে দেয়। হ্যাঁ এই ডাক্তার কি হচ্ছেটা কি? হ্যাঁ, সত্যি গৌরী, মানে তোমার ভাষাটা না দিন দিন একেবারে। এখনো অনেক ভদ্রস্থ, এখনো অনেক সংযত, বুঝেছ? আরে ও তোমার মেয়ের বয়সী। হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের বয়সী হতে পারে, কিন্তু ওই রকম মেয়ের সঙ্গে আমি 3-3টে প্রেম করতে পারি, বুঝেছো? এই তোমার মতো বেতরুগী আমি না। কি 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 বললে? বেতরুগী। ও, আমি এখন বেতন উঠি। আর তুমি ওপরে যাবে না? হ্যাঁ জানি তো, আমি ওপরে গেলে তোমার খুব সুবিধে হয়, কিন্তু তোমার জ্ঞাতার্থে বলছি এত তাড়াতাড়ি সেটা হবে না, মানে আমি ওপরে যাব না। কি আশ্চর্য, আমার কথার মানে বুঝে না। দেখো আমি তোমাকে দোতলায় যাওয়ার কথা বলেছি। হ্যাঁ আমি খুব বুঝতে পেরেছি দোতলায় যাওয়ার কথা বলেছো। একটা কথা তুমি শুনে রাখো, হ্যাঁ, তুমি যাতে খুব তাড়াতাড়ি ওপরে না যাও সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো আমি করছি। বাগাই সাহার, বাগাই সাহার, আমাদের এখনো 3য় হানিমুনটা হয়নি ম্যাডাম, আর কেস পেন্ডিং রেখে আমি কোথাও যাই না। এই দেখো তুমি আমাদের যুগলে কেমন লাগছে? দেখি ভালো করে। হ্যাঁ, পাশাপাশি দাঁড়ালে কি ব্যাপার, তুমি যে আমার বই কি মারছো? এই তোমার নির্লজ্জতা দেখে আমারই তো লজ্জা লাগছে। বাবা রে, তোমাদের ছেলে মানুষই শেষ হলে ওপরে এসো, আমি চা করতে বলছি। এই বৌদি বলছিলাম যে এই চাটা কি এখানেই পাঠিয়ে দেওয়া সম্ভব, মানে যদি কোনো অসুবিধে না। কেন, কাজের কথা? ওই তো বুঝতেই পারছেন। আচ্ছা বেশ, তাতে অসুবিধা নেই, কিন্তু মনে থাকে জানো, টেনশন একেবারে দেওয়া চলবে। আচ্ছা আমি যাচ্ছি হ্যাঁ। ওপরে, হ্যাঁ। চাটা বলে দিচ্ছি। আর এটা আপনি বলছিলেন কি, এখানকার কাজকর্ম শেষ হয়ে গেলে যদি একবার ওপরে আসতে। আরে এটা বলতে হবে বলতে, আমি দেখা করে তবেই যাবো। আপনি নিশ্চিন্তে যান। এটা একটু পরে ওপরে এসে। হ্যাঁ ম্যাম। তুমি একটা মস্ত এটুলি হয়েছো। হ্যাঁ সে তো বটেই, ঠিক তুমি যেমন একটি কুকুরের ল্যাজ। মানে আর জানো তো গৌরী, ঠিক এই ব্যাপারটা নিয়ে আমার সাথে গীতার এক্ষুনি আলোচনা হচ্ছে। গীতা কিন্তু আমার সাথে সম্পূর্ণ একমত। ও, তোমার বোধ হয় এই চাকরিটা পোষাচ্ছে না। যাও এই লোকটার ওই কাগজে গিয়ে গসিপ বিভাগে জয়েন করো, যাও বিদায় হও। আরে গৌরী কি করছো বলো তো, বাচ্চা মেয়ের উপর তুমি চিৎকার করছো, ও তোমার মেয়ের মতো। হ্যাঁ, বাপের বয়সী লোকের আড়ালে যে কথা বলে তাকে আমি মেয়ের মনে করি না। তোমাকে আমি ত্যায্য করলাম, ত্যায্য মানে বুঝো, ত্যায্য করলাম। তোমার হিসেব পত্র বুঝিয়ে নিয়ে তুমি বিদায় হও, যাও।
স্যার, মিস্টার মীর চন্দানি আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকবার যোগাযোগ করেছিলেন, আরে বাবা। আর মিস্টার বর্মার অফিস থেকে অনেকবার ফোন এসেছে ওই ফৌজদারি কেসটার ব্যাপারে। দেখো মিরচন্দানির পেমেন্ট কত বাকি আছে, যদি পেমেন্ট বেশি বাকি থাকে বলবে আমি দীর্ঘদিনের ছুটিতে গেছি। আর ওই বার্মাকে বলো পরশু বিকেলে আসতে, ঠিক আছে? স্যার, ম্যাডাম কিন্তু ক্রিমিনাল কেস নিতে বারণ করেছে। এই তোমাকে মাইনেটা কে দেয়? ম্যাডাম না আমি? কোর্টে সওয়াল করে কে? ম্যাডাম না আমি? না মানে আমি বলছিলাম যে না, আমি যেটা বলছি তুমি সেটা করো দয়া করে। স্যার আমাদের কাছে তো অনেক সহজ কেস ছিল, এই ধরুন হাই প্রোফাইল ডিভোর্স সেলিমারি, তারপরে দক্ষিণের হেরিটেজ এই শোনো শোনো মাথা মোটা মেয়ে, তুমি কিচ্ছু বোঝো না। ওই 3000 ডাক্তারের ওষুধ আর ব্রেকফাস্টে ভুট্টা ভাজা খেয়ে আমার শরীর ঠিক হবে না। আমার শরীর ঠিক রাখার জন্য দরকার একটা ইন্টারেস্টিং জটিল মামলা, বুঝেছো? একটা সাংঘাতিক ক্রাইম যেটা আমার অ্যাড্রিনাল সেক্রেশন সাহায্য করবে, বুঝেছো? এই 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 যাও 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 যাও, তোমার মাথা মোটা ডাকছিলেন না, দুজনে মিলে মাথা টোকাটুকি করে এসো, যাও। কি ব্যাপার, তোমার না সিগারেট খাওয়া অনেক, তুমি সিগারেট ধরাচ্ছ? এই বেশি গার্জেনগিরি করবে না আমার সঙ্গে, বুঝেছো? তো সবাই মিলে গার্জেন হয়ে গেছে একেবারে। না খাবে তো খাও। শোনো। হ্যাঁ, এবারে ঝেড়ে কাশো দেখি, এতদিন কোথায় ছিলে? ওই তো দিন 15 তোমার নর্থ ইস্টে ছিলাম। তা আজকে হঠাৎ এখানে কি মনে করে? এই গৌরী, একটা কথা আগেই বলি, সত্যি ওই সময়টা না তোমার কাছে আসতে পারিনি জানো। হ্যাঁ, মানে এত চাপে ছিলাম না, আমার খুব খারাপ লেগেছিল, তবু আমি আসতে পারি। আচ্ছা তোমার ওই নর্থ ইস্টের ড্রাগ র্যাকেটের খবর কি? হ্যাঁ, ওই নর্থ ইস্টের ড্রাগ র্যাকেট। হ্যাঁ, তুমি জানলে কি করে? তুমি জিএসটির সঙ্গে কথা বলছো, এটা ভুলে যাচ্ছ। দেখো তোমাদের কাগজটা খুব খারাপ, আমি পড়ি না, তবে তোমার লেখা বেরোলে হ্যাঁ ভদ্রতার খাতিরে আমাকে পড়তে হয়। তো মাসখানেক আগে তুমি এই ব্যাপারে লিখেছিলে, তখনই ভেবেছিলাম তুমি এলে আমি জিজ্ঞাসা করবো। তারপর তো আমি নির্বাসনে চলে গেলাম। হ্যাঁ, গিয়েছিলাম জানো, হ্যাঁ, খোঁজ খবরও করলাম, কিন্তু খুব একটা লাভ হলো। আসলে ব্যাপারটা এতটাই ডিপ রুটেড না, তবে লোকজন লাগিয়েছে, বলেছে খোঁজ খবর করতে, কিন্তু জানি না কতদূর কি হবে। আমি অবশ্য খুব একটা আশাবাদী। হবে না, এইভাবে হবে না। তুমি লোকাল লোক ধরো, লোকাল লোক, ওইখানে গভর্নমেন্টে গিয়ে কোনো ইনফরমারকে বার করো এবং তাকে লোভ দেখাও, আর দরকার হলে ভয় দেখাও, তাহলে স্যার। পারে। এই যে হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে দাও একটা। ম্যাডাম কিন্তু চা চিনি দেননি। ও, হ্যাঁ, ম্যাডামের মিষ্টত্ব যে চিরকালই কম, সেটা আমার চেয়ে ভালো আর কে বোঝে? হ্যাঁ, যাও। আরে মির চন্দনের পেমেন্টটা দেখে রেখো। হ্যাঁ, বলো দেখি সংখ্যার ব্যাপারটা কি হয়েছে? একটা কাজেই তোমার কাছে এসছি গৌরী, সেও জানি, কিন্তু মানে কিভাবে যে বলবো না ঠিক বুঝতে পারছি না। দেখো দেখো, সে মতো হেয়ালি করো না আমার সঙ্গে। আচ্ছা বেশ, তাহলে ওরা থেকেই বলি কি। হ্যাঁ, ভূমিকাটা তুমি করো, উপসংহারটা আমার উপর ছেড়ে দাও, বলো। তুমি তো জানো গৌরী, ওই প্রফেশনাল কারণে আমাকে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ রাখতে। হ্যাঁ জানি তো। তো এই ছেলেটি বুঝবে, মানে যার কথা তোমাকে আমি বলছি, সে অনেকটা সেই রকম ভদ্র, বুঝলে, ভদ্র, নম্র, চটপটে, কিন্তু বুদ্ধিমান। তো এই ছেলেটি অর্থাৎ লোকনাথ মিত্র, যার কথা তোমাকে আমি এখন বলবো, সে হঠাৎ একদিন আমার অফিসে এসে হাজির। আচ্ছা, ছেলেটি নাকি একটি খুনের দায়ে অভিযুক্ত। হ্যাঁ, আচ্ছা, আর ছেলেটি কোনো রকমে গা টাকা দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এটা শুনলাম। তা আমার যতটুকু সোর্স আছে সেটুকু কাজে লাগিয়ে আমি যা দেখলাম, যে ছেলেটি সত্যিই নাকি একটি খুনের দায়ে অভিযুক্ত এবং কোনো রকমের ছোকরা বুদ্ধির জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এখন বেশি দিন তো এভাবে পালাতে পারবে না। না না, এভাবে কি পালানো যায়? পারবে না। এক্স্যাক্টলি, আমি তাই ওকে বললাম, জানো, যে এই অবস্থায় তোমার সঙ্গে কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে তুমি। কেন জানি না গৌরী, আমার মনে হচ্ছে ছেলেটা নির্দোষ। তা তুমি একবার কথা বলে দেখবে। কথা আমি বলতেই পারি, কিন্তু তার আগে তোমাকে হাইকমান্ডের পারমিশনটা নিতে হবে। হাইকমান্ড? ও, তুমি বৌদির কথা বলছো? হ্যাঁ। আরে দূর, ও তুমি আমার উপর ছেড়ে দাও, বৌদিকে আমি ঠিক ম্যানেজ করবো। বাবা,
বৌদিদের ম্যানেজ করার ব্যাপারে তুমি যে সিদ্ধ হস্ত শুধু জানতাম না, হ্যাঁ? এইসব যে বলছো না তুমি গৌরী, দেখে ওই বলছিলাম যে ছেলেটিকে ডাকি। ডাকি মানে? ও কোথায়? আরে ওই তো তোমার বাড়ির উত্তর দিকে যে পার্কটা রয়েছে, ওখানে একটা বেঞ্চ ওকে বসিয়ে রেখে। তুমি তো ভয়ঙ্কর শয়তান একটা লোক। কেন? হ্যাঁ, তুমি সমস্ত ঠিকঠাক করে তারপর আমার কাছে এসছো। তুমি বুঝতে পারছো না, তোমাকে আমি বললাম ছেলেটা কোনো রকমে গা ঢাকা দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই আমি ওকে বললাম যে তুমি ওকে অন্ধকারে বসো, আমি কথা বলে আসি। ডাকো, ও তো মশার কামড়ে ওকে হাসপাতালে যেতে হবে। গীতা, হ্যাঁ স্যার। এদিকে এসো। শোনো, আমার এক ক্লায়েন্ট আসছে, দারোয়ানকে বলো উল্টো দিকে। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। শোনো, তোমাদের বাড়ির উল্টো দিকে যে পার্কটা রয়েছে, সেখানে যে বড় অশ্বত্থ গাছটা রয়েছে, ওই অশ্বত্থ গাছের নিচে দেবে একটা বেঞ্চ আছে, ওই বেঞ্চে ছেলেটি বসে আছে, ওকে একটু আনার ব্যবস্থা। আমি দেখছি স্যার। হ্যাঁ, যাও। হ্যাঁ, এবার বলো তো সংক্ষেপে ব্যাপারটা বলো। আরে ওই তো 3 দিনের আগে ওই সাদার্ন ভ্যালি টাউনশিপে এক মহিলার খুন হয়ে যাওয়ার ব্যাপারটা তো তুমি দেখেছো? আর যারা পড়েছিলাম তো, কিসাম মুখার্জি না? হ্যাঁ, ওই মৈত্রেয়ী মুখোপাধ্যায়। হ্যাঁ, বেশ ধনী মহিলা, বুঝলে, এবং বেশ মানে বেশ নাম ডাক হলো মহিলা। আচ্ছা। আর বুঝতেই তো পারছো, পাবলিক ওপিনিয়ন তৈরি করার পক্ষে এটুকুই যথেষ্ট। আচ্ছা, তোমার ওই ছেলেটি প্রাইম সাসপেক্ট। করেছো কি মিহির, করেছো কি? এ তো একেবারে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তুমি তো আমার ডিভোর্সটা একদম পাকা করে ছেড়ে দিলে। তাই আমার জন্য একটা উকিল খোঁজো। শোনো, তুমি ঠাট্টাই আর কি করো না তো, তোমাকে আমি একটা কথা বলি। দেখো, আমি চাই তুমি ছেলেটির হয়ে কেসটি লড়ো অ্যাজ ডিফেন্স কাউন্সিল। বাংলায় একটা কথা আছে জানো তো, আমি যারে করি আশ সেই করে সর্বনাশ। হ্যাঁ, জানি তো, তবে আরেকটা প্রভাবও আছে, সেটা কি তুমি জানো? কি? সেটা হচ্ছে খরা পেটে সন্দেশে কয় ছুঁচোর গন্ধ। স্যার, এই যে আপনি? লোকনাথ মিত্র। লোকনাথ মিত্র, বসুন বসুন বসুন। শুনুন মিস্টার মিত্র, এই ভদ্রলোকের উপস্থিতি সম্পূর্ণ অগ্রাহ্য করে আপনি আমার সঙ্গে কথা বলবেন এবং দয়া করে কোনো কিছু সত্য গোপন করবেন না। স্যার, আমি সত্যি বলছি, আমি খুন করিনি স্যার। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। মানে এরকম একটা জঘন্য কাজ করার কথা স্যার আমি স্বপ্নেও ভাবতে পারি না। আপনি নিশ্চিন্ত থাকুন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া অ্যান্ড স্পেশালি সোশ্যাল মিডিয়া আপনি ধরা পড়া 3 ঘন্টার মধ্যে সমস্ত কেস সাজিয়ে দেবে এবং বলা যায় না হয়তো শাস্তি ঘোষণাও করে দিতে পারে। অতএব আপনার জেল এবং ফাঁসি অনিবার্য। এই গৌরী, ছেলেটা ভয়তে এমনিতে অর্ধেক হয়ে আছে, তার উপরে তুমি ওকে ভয় দেখাচ্ছ। আমি তো ওকে ভয়ের ভালোর জন্যই বলছি, ওকে অর্ধেক নয় পুরোটাই শেষ হতে হবে, বুঝেছো? স্যার। হ্যাঁ, ভালো হয়েছে তুমি এসছো। আমি কিছু বললে তুমি এগুলো নোট নেবে, বুঝেছো? কোনো মন্তব্য করবে না। এই ফাঁস করে একটা মন্তব্য করা তোমার সহজ, বুঝেছো? শুনুন মিস্টার মিত্র, আপনি মনে করুন টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন, T20 নয়। আপনারা প্রথম ব্যাট করছেন, 12 রানে 3 উইকেট, পিচে বাউন্স আছে, বল সুইং করছে, আপনার পেছনে 3-3টে স্লিপ দাঁড় করিয়ে একজন ফাস্ট বোলার বল করছে। এই অবস্থায় আপনার কি করা উচিত বলে মনে হয়? হ্যাঁ স্যার, বলতে পারছেন না, বুঝতে পারছেন না? নিয়ে বলতে পারো কি করা উচিত? হ্যাঁ, মানে উইকেট বাঁচিয়ে খেলা, মাটি কামড়ে পড়ে থাকা। Exactly. আপনি বল ছাড়তে থাকুন, আপনাকে এখন ধৈর্য ধরতে হবে। আপনি যতক্ষণ নির্লিপ্ত থাকতে পারবেন ততক্ষণ এই খেলাটা জমবে। ঠিকই বলেছেন স্যার, সত্যি ভাগ্য আমার সাথে খেলাই করছে। তাহলে এমনটা কেন হবে বলতে পারেন? মানে আমি যখন জীবনে একটু স্টেবল, নিজের জীবনটা একটু গুছিয়ে নিতে পারবো, তখন এই ঘটনাটা ঘটবে। স্যার, এইটা আপনি ভাগ্য ছাড়া আর কি বলবেন স্যার? হ্যাঁ, ভাগ্য ভাগ্য সবই তো ভাগ্যের দোহাই। তাই চারপাশে তো অনেক জ্যোতিষী আছে, সেখানে যান, আমার কাছে কেন? স্যার, আমি সরি, মানে আমি না সেভাবে কিছু বলতে চাইনি। আসলে আমি না আমার মনের অবস্থাটা না আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না। গৌরী, মানে তুমি যদি আমাকে পারমিট করো, তা আমি এই ব্যাপারটা একটু হ্যাঁ, বলো বলো কি ব্যাপার? আসলে কি জানো তো, আমি বুঝতে পারছি যে এই ভয়ে টেনশনে ওর ভাষার ভাবনা কোনোটাই ঠিক জোড়া যাচ্ছে। আচ্ছা, 3 দিন আগে মৈত্রেয়ী মুখোপাধ্যায়কে তার বাড়িতে মৃত অবস্থায় প্রথম আবিষ্কার করেন
তার এক গভর্নেন্স। জানকী স্যার, জানকী মুখার্জি। বেশ বেশ, এবং তারপর? সেই মহিলার পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী আপনি হচ্ছেন সেই শেষ ব্যক্তি যিনি মৈত্রেয়ী মুখার্জির সাথে লাশ দেখা করেছেন। ঘটনার দিন আপনি সেখানে যান এবং 1 ঘন্টা বা তার বেশি সময় সেখানে ছিলেন, এবং খুব স্বাভাবিক কারণে পুলিশের সমস্ত সন্দেহ আপনার উপর দিয়ে পড়ে, তো ওরা ওকে সন্দেহ হয়ে খুঁজছে। কাউকে বিশ্বাস করতে পারছি না জানেন স্যার। আমার সামনে দিয়ে যদি কেউ হেঁটে যাচ্ছে বা আমার দিকে তাকাচ্ছে, আমার যেন দেখেই মনে হচ্ছে পুলিশের লোক। স্যার স্যার এরকম দুশ্চিন্তা নিয়ে বাঁচার থেকে তো আমার সুইসাইড করা উচিত। গীতা, হ্যাঁ স্যার। ওকে ওই রেল লাইনে যাওয়ার শর্টকাট রাস্তাটা দেখিয়ে দাও তো। মানে এইসব আপনি কি বলেন? আমি তখন বললাম এইসব? না না না, আমি কিচ্ছু বলিনি। বলছেন তো আপনি আপনি বলেছেন যে আপনি সুইসাইড করতে চান, তাই তো? তাই আপনাকে রেল লাইনে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলাম। শুনুন মিস্টার মিত্র, আপনি আমার পরামর্শ নিতে এসেছেন, তাই এখন থেকে আমি যেভাবে বলবো আপনি সেভাবে চলবেন। যদি আপনার ইচ্ছে মতো আপনি চলতে চান তাহলে দরজা খোলা আছে, আপনি যেতে পারেন। গীতা, হ্যাঁ স্যার। একটা কাজ করো তো, এখানে ফোন নাম্বার লেখা আছে, যাও এই তাড়াতাড়ি আসতে বল। এটা তো শর্ট। আমি তোমাকে কাজটা করতে বলেছি, প্রশ্ন করতে নয়। টেল হিম টু কাম উইদিন হাফ অ্যান আওয়ার। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি। আপনি চা খাবেন? না বেশ, আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন, আপনি গোড়া থেকে পুরোটা বলুন তো, ওই সেমিকলন দাড়ি ফাড়ি সমস্ত সমেত বলুন। স্যার আসলে ঘটনার শুরুটা খুব অদ্ভুত জানেন। ওই সেফিল্ড বারকাম রেস্টুরেন্টের সামনে হ্যাঁ, আমি একদিন রাস্তা পেরোবে বলে অপেক্ষা করছিলাম। তা আমার কানে যেহেতু হেডফোন থাকে, তাই সিগন্যাল না বদলানো পর্যন্ত আমি কিন্তু রাস্তা পেরোই। তো হঠাৎ দেখি একজন মহিলা হাতে বেশ গিফট প্যাক আর ফুলের বুকে নিয়ে রাস্তা পেরোচ্ছে। আমি কি জানি, আমি রিফ্লেকশনে উল্টো দিকে তাকাই দেখি একটা নীল রঙের জিপ প্রচণ্ড জোরে ওই মহিলার দিকে এগিয়ে আসছে। স্যার আমি বুঝতে পারছি না কি, মহিলাও খেয়াল করেনি। আমার তখন মনে হচ্ছে যে কিছু খারাপ একটা ঘটতে চলেছে জানেন। জিপটা খুব জোরে জোরে হর্ন দিচ্ছিল। আমি কিছু বুঝতে না পেরে ওই মহিলার দিকে এগিয়ে গেলাম জানেন। আর তারপরে ওই মহিলা তারপর তারপর কি হলো? এক মুহূর্ত জানেন স্যার, এই এক মুহূর্তের জন্য উনি বেঁচে গেলেন, কিন্তু ওনার ওই জিনিসপত্রগুলো সব ওই রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়লো আর কি। তবে স্যার ওনার প্রাণটা বেঁচে গেছে। বাহ 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 বাহ, আপনার তো রিফ্লেক্স প্রশংসনীয়। হ্যাঁ, তা আপনি কি এইভাবে প্রায়ই লোককে ঝাঁপিয়ে পড়ে বাঁচান, নাকি এটা ব্যতিক্রম ছিল? মানে আমার চোখের সামনে দেখবো একজন মহিলা এরকমভাবে মারা যাচ্ছে, আমি কিছু করবো না? না, না, আপনি খুবই ভালো কাজ করেছেন নিশ্চয়ই। আচ্ছা, উনি নিশ্চয়ই আপনার প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, উনি আমাকে ওনার বাড়িতে যেতে বলছেন, ওই এক প্রকারের জোর জবস্তি বলতে পারে। আচ্ছা, তা আমি যাই আর কি। তা আমাদের মধ্যে না বন্ধুত্বও হয়, এবং পরে উনি আমার উপর খানিকটা নির্ভরশীল হয়ে উঠেছেন। খানিকটা নির্ভরশীল, সাউন্ডস ইন্টারেস্টিং। যতদূর শুনেছি উনি একাই থাকতেন এবং অবিবাহিতা। হ্যাঁ মানে হ্যাঁ ঠিকই শুনেছেন স্যার, কিন্তু স্যার ওনার বাড়িতে না একজন 24 ঘন্টার গভর্নেন্স থাকতেন, ওই জানকী। তবে পরে অবশ্য শুনেছিলাম যে উনি ওনার দূর সম্পর্কের আত্মীয় হতে পারেন। আচ্ছা, আপনার কখনো মনে হয়নি যে উনি একা থাকেন কেন? মানে আপনি কখনো জিজ্ঞাসা করেননি? হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, উনি বলেছিলেন ওনার বন্ধু বান্ধব সেরকম কেউ নেই, আর ওনার অনেক সম্পত্তি, তাই অনেকে ওনার বন্ধু হতে চায়, কিন্তু উনি ঠিক পাত্তা দেন না। আপনাকে দিলেন কি পাত্তা? স্যার আপনি বুঝতে পারছেন না স্যার, ব্যাপারটা ঠিক ওরকম নয়। দেখুন আমার মনে হয়েছিল যে উনি খুব একা নিঃসঙ্গ, আর আমি হয়তো ওনার খানিকটা নিঃসঙ্গতা দূর করতে পেরেছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো কাজই করেছিলেন। ঠিকই, খুবই খুবই ভালো কাজ করেছিলেন। মানে আপনি বেশ, তারপরে কি হলো? স্যার আপনি আমাকে বিশ্বাস করছেন না কেন? আমি সত্যি বলছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। উনি আমাকে আমার ব্যবসাতেও সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু স্যার আমি রিফিউজ করেছিলাম। না, আপনার খারাপ উদ্দেশ্য ছিল আমি বলিনি। আপনি শুধু বিবাহিতা বয়স্কা মহিলাদের প্রতি একটু দুর্বল, তাই তো? হ্যাঁ ব্যারিস্টার তালুকদার, হ্যাঁ, আপনি আমার উকিল হয়ে যদি আমাকেই বিশ্বাস না করেন, তাহলে তো আমার বাঁচার আর কোনো উপায় থাকছে না। রমি ঠিকই বলেছে, একেবারে ঠিক। রমি কে? আমার স্ত্রী রমিতা। আচ্ছা আচ্ছা, ও কিন্তু আমাকে বলেছিল যে দেখবে পুলিশ তোমাকেই সন্দেহ করবে, আর সেটা না একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আচ্ছা,
উমি যদি পারতো না স্যার আমাকে ঠিক বাঁচিয়ে নিত জানেন। এই লোকনাথ, আচ্ছা আপনি একটা জিনিস বলুন তো, আপনি ঠিক কদিন অন্তর অন্তর ওই বাড়িতে যেতেন? মানে একটা অ্যাভারেজে বলুন। বেশি নয়, ওই সপ্তাহে 2-1 বার। আচ্ছা আপনার স্ত্রী মানে রবিকে নিয়ে আপনি কখনো সেখানে যাননি? না, কেন? মানে আমার মনে হয়েছিল যে ও এটা ঠিক পছন্দ করবে না। ও মানে আচ্ছা আপনার স্ত্রী? না, তাহলে মৈত্রী। আই সি। হ্যাঁ স্যার, ওনারা এসে গেছেন। হ্যাঁ পাঠিয়ে দাও। স্যার কে এসে গেছে স্যার? উনি কার কথা বলছিলেন? ইন্সপেক্টর সার্কেল আপনাকে অ্যারেস্ট করতে। আপনি তো দেখছি মানে আমি যা করছি আপনার ভালোর জন্যই করছি। একটু হেল্প হচ্ছে ভালো মেয়েতে, আপনি আমাকে কার কাছে নিয়ে বলবেন একটু? গৌরী, এটা তুমি কি করলে? আরে তুমি ওকে বোঝাও মেয়ে, ওকে যদি কোনো পাবলিক প্লেস থেকে অ্যারেস্ট করে তাহলে অযথা কৌতূহলী লোকেদের ভিড় হবে, প্রেস ওকে একেবারে ছিঁড়ে খাবে, সেটা ওর পক্ষে খুব একটা ভালো হবে না। তার চেয়ে অনেক ভালো হবে এখান থেকে নিরিবিলিতে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কাকপক্ষীয় টের পাবে না। কাল পুলিশ স্টেটমেন্ট দেবে সাসপেক্ট অ্যারেস্টেড। আপনাকে পাবলিকলি অ্যাপিয়ার হতে হচ্ছে না অন্তত কালকের দিনটা, আর তার মধ্যে আমি একটু নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পাবো। আসবো স্যার। এসো এসো সকাল, এসো এসো এসো। কেমন আছো? ভালো আছি স্যার। আপনার অসুস্থতার খবর পেয়েছিলাম, এখন কেমন আছে? দেখো তোমার মতো এরকম এফিশিয়েন্ট ইন্সপেক্টর, আমার মতো ক্রিমিনাল লয়ার, এরা কি একসঙ্গে ভালো থাকতে পারে? গুড জোক, গুড জোক। তবে কি বলুন তো স্যার, ওই মাথা থাকলে তো মাথা ব্যথা হবেই। লোকনাথ মিত্র, তুমি যাকে হন্যে হয়ে খুঁজছিলে ও স্বয়ং আত্মসমর্পণ করতে চায়। আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। থাকা উচিত। হ্যাঁ। এনাকে তো গত 2 দিন ধরে একবারে গরু খোঁজান খুঁজে চলেছি। হ্যাঁ, আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমরা ভাগাড়তেই আছি। ভাগারই বটে। আরে এই মিডিয়ার লোক মানে প্রিন্ট মিডিয়া, ভিজুয়াল মিডিয়া, এই সব মিডিয়ার লোক তো আমাদেরকে অপদার্থ প্রমাণ করার জন্য একবারে মত পেতে বসে দেখে না। না না না, তোমার তো এখন খুব প্রশংসা হবে, ওপরওয়ালাদের নেক নজরে পড়ে যেতে পারো, বলা যায় না, হয়তো 2-1টা প্রমোশনও হয়ে যেতে পারে। রক্ষে করুন স্যার, রক্ষে করুন। নেক নজর না নেকে নজর সেটা বুঝতে পারি না, গলা ধাক্কা এক হয়ে গেছে, ফাঁসির দড়িটা গলায় নিয়ে বসে থাকে। বাই দ্য ওয়ে, আমি ওনার হয়ে এই কেসটা লড়ছি। ওকে ওকে। আচ্ছা, আমি যে তোমাকে এই উপকারটুকু করলাম তার বিনিময়ে আমি কিছু সুবিধে পাবো তো? 100 বার বলুন। ওকে ফিজিক্যালি বা মেন্টালি কোনো রকম টর্চার করা যাবে না, ও তোমাকে কোঅপারেট করবে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। ওকে ওকে মিস্টার মিত্র, না চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি আজকে জিপও আনিনি আর আমার লোকেরাও সাদা পোশাকে আছে, খালি প্লিজ কোঅপারেট। হ্যাঁ, আমার কাছে তো আর কোনো উপায় নেই স্যার, অনেক আশা করে আপনার কাছে এসেছিলাম স্যার, কিন্তু এভাবে ফেঁসে যাবো না সেটা বুঝতে পারিনি। মির্দা, আমার সব শেষ হয়ে গেল। এই ইন্সপেক্টর, ইন্সপেক্টর মানে আপনি কেসটাকে ঠিক কিভাবে দেখছেন বলুন? লস কেস, একদমই লস কেস। আরে বাবা, এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে তো ওনাকে ছাড়া আর কাউকে সন্দেহ করা যাচ্ছে না। কি বলছো লস্ট কেস? হ্যাঁ, হি হ্যাজ বিন ফাউন্ড অ্যান্ড রাইট নাও ইন ইয়োর কাস্টাডি। তারপর তো কোর্টের ব্যাপার, সেটা আমার উপর ছেড়ে দাও, আমি বুঝে নেব। আর লোকনাথ বাবু, এই মুহূর্ত থেকে আমার উপস্থিতি ছাড়া কোনো কথা বা কোনো স্টেটমেন্ট আপনি পুলিশকে দেবেন না। I expect your cooperation. একদম। তাহলে চলুন মিস্টার মিত্র, আপনাকে অনেক সম্মানের সাথেই নিয়ে যাওয়া হচ্ছে, খালি একটা কথা মাথায় রাখবেন, কোঅপারেশনটা কিন্তু রেসিপ্রোকাল হওয়া দরকার। হ্যাঁ, তাহলে চলি স্যার। নীলবাবু চলুন। ছেলেটার কপালে খুব দুঃখ আছে মেয়ে। হ্যাঁ, তোমার কপালেও। হ্যাঁ, ও বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই তো শুনতে হয়। বাড়িটাকে তো আবার বৈঠকখানা বানিয়ে ফেলেছে। এই মিস্টার সরখেল বেরিয়ে গেলেন মনে হলো। আরে বাবা, সরখেল যদি জানতো এরকম পপুলারিটি ওর, তাহলে ওর ওই চাকরির আফসোসটা কিছুটা কমতো। সবটাতে ইয়ার কি আমি ভুল বলছি? মিস্টার সরখেল এই মাত্র বেরিয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, কেন আপনি এসেছিলেন? ঠিকই দেখেছেন, সরকার এসেছিল ওর এই শারীরিক ব্যাপারে খোঁজ খবর নিতে, মানে নিছক কুশল বিনিময় করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আমি তো দেখলাম ছোকরা তোমার বিরাট ভক্ত। হ্যাঁ, হ্যাঁ, এবার তো এখানে অষ্টপ্রহর নাম সংকীর্তনের আসর বসবে, বৃন্দাবন লীলা তো জমেই উঠেছে। আর
তোমার কি ব্যাপার? কাজের কথা করে শেষ হলো না? তুমি ওপরে গেলে না, আমি তো তাই নিচে নেমে এলাম। আমি যাচ্ছি না আরে বাবা, তোমার কি আকর্ষণ হ্যাঁ? ওরে নিধি বনে সঙ্গোপনে শ্রীরাধিকা সনে কৃষ্ণ লীলায় রত। আমি থাকি হেতা একা। ন্যাকা। স্যার, একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এই পত্রপাঠ বিদায় করো, বিদায় করো। এই তুমি শুনলে না? আকর দাঁড়িয়ে দেখছো কি? উনি কি বললেন শুনলে না? স্যার, উনি লোকনাথ মিত্রের ব্যাপারে কথা বলবেন, যাকে ইন্সপেক্টর সরকার গ্রেফতার করে। কি কি? ইন্সপেক্টর সরকার গ্রেফতার করে নিয়ে গেলেন মানে কি? এই তোমরা যে বলে কুশল বিনিময় করতে এসেছিলেন। এই দেখো, তুমি তোমার এই লাইনে কোনোদিন উন্নতি হবে না। তুমি জানো না কার সামনে কি কথা বলতে হয়। আমাকে কি কেউ বলবে যে এখানে একটু আগে কি হচ্ছিল? বৌদি, বিশ্বাস করুন, এতক্ষণ না বৃন্দাবন লীলাই হচ্ছিল, তবে এবার মনে হচ্ছে কালীয় দমন হবে। নিকুচি করেছে কালীয় দমনে। বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন লীলাই তো বটে, গোপিনীদের তো অভাব দেখছি না। যা ইচ্ছে করো, আমার ভালো লাগে না। সবসময় বলেছি কাজ ছিল। এই গৌরী, তুমি কি ওর স্ত্রীকে এই লোকনাথের অ্যারেস্ট হওয়ার খবরটা দেবে? স্ত্রীকে এখনই খবরটা দেওয়ার দরকার নেই আমার মনে হয়। কিন্তু দরকার নেই বললে তো হবে না ব্যারিস্টার গৌরীশঙ্কর তালুকদার। আপনি? নমস্কার, আমি রমিতা, লোকনাথ মিত্রের স্ত্রী। বসুন বসুন বসুন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাকে চেনেন? দেখুন, দরকার পড়লে তো চিনে নিতে হবে স্যার। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। বাই দ্য ওয়ে, উনি মিস্টার মিহির চৌধুরী। হ্যাঁ, মানে লোকনাথ মিত্রকে তো উনি আপনার কাছে নিয়ে এসেছেন। বাহ, এক্সেলেন্ট। দেখুন, এ পর্যন্ত যা ঘটনা সেসব তো আপনি জানেন। ফার্দার যে ডেভেলপমেন্টটা হয়েছে। হ্যাঁ, লোকনাথ মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে মৈত্রেয়ী মুখার্জির মার্ডার চার্জে। স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড। আসলে ওকে যখন আপনার বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি আপনার বাড়ির ওই উল্টো দিকে পার্কের পাশে যে চায়ের দোকানটা, ওখানেই ছিলাম। ইনফ্যাক্ট লোকনাথ জানে না যে আমি 24 ঘন্টা ওর ওপর নজর রাখছি। বাবা, ইউ আর এ রিমার্কেবল ওম্যান, আই মাস্ট সে। আপনার মতো এরকম স্বামী অনুগামিনী সতী সাধ্বী স্ত্রীলোক তো আজকের দিনে খুব বিরল। হ্যাঁ স্যার, আপনার এই স্নেহটা আমি আজকের মতন হজম করি, কিন্তু বিশ্বাস করুন, আমি ওই স্বামী অনুগামিনী সতী সাধ্বী স্ত্রী কোনোটাই নই, আর হতেও চাই না। আচ্ছা, কিন্তু এটা ঠিক যে আমি লোকনাথকে বড্ড বেশি ভালোবাসি, আর তাই জন্য আমি চাই না যে ওর আর কোনো ক্ষতি হোক। দেখুন, লোকনাথের যতটা ক্ষতি হওয়ার সে ক্ষতিটা তো হয়ে গেছে। তো ফার্দার যাতে আর কোনো রকম ক্ষতি না হয়, আমরা সেই চেষ্টাটা করছি। তবে আপনাকে এক্ষুনি আমি কোনো আশার কথা শোনাতে পারবো না। সে কি? মানে আমি তো যতদূর জানি যে আপনি বাজি দেখে হেরে যাওয়া কেস জিতে যান, তাহলে আমার কেসের ব্যাপারে ঠিক আছে, আপনি বলুন, আপনি সব থেকে খারাপটাই বলুন, আমি শুনতে রাজি। বাহ, খুব ভালো। দেখুন, লোকনাথ মিত্রকে পুলিশ কেন গ্রেপ্তার করেছে সেটা আমার চেয়ে ভালো আপনি জানেন, তাই এই ব্যাপারে আপনাকে আমি কোনো প্রশ্ন করব না। তবে অন্য দু একটা প্রশ্ন আপনাকে করব, যেটা হয়তো আপনার একটু অস্বস্তির কারণ হতে পারে। না না স্যার, আপনি করুন, মানে কোনো হেজিটেশন ছাড়াই আপনি করুন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা বলুন তো, এই মৈত্রী দেবীর সঙ্গে লোকনাথের এই সম্পর্কের ব্যাপারটা আপনি জানতেন? হ্যাঁ জানতাম, মানে লোকাই আমাকে বলেছিল ও কোনো একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই ভদ্রমহিলাকে বাঁচিয়েছিল, এবং সেখান থেকে ওদের পরিচয় আর তারপর বন্ধুত্ব। তবে একটা কথা কি জানেন তো স্যার, এই বন্ধুত্বটা হওয়ার পর না, আমি একটা জিনিস খেয়াল করেছি যে বাড়িতে খুব ফ্রিকোয়েন্টলি দামি দামি গিফট আসতো। কে দিত? অবশ্যই এই বয়স্ক ভদ্রমহিলা, মানে শিং ভেঙে বাছুরের দলে ভেড়ার যার ইচ্ছে হয়েছিল। আপনার খুব খারাপ লাগতো নিশ্চয়ই। ব্যারিস্টার তালুকদার, এই ব্যাপারটাতে আমার ভালো লাগা খারাপ লাগাটা কি খুব একটা ম্যাটার করছে? হ্যাঁ, আপনি মন্দ বলেননি। এই ব্যাপারের সঙ্গে এই কেসের কোনো ব্যাপার জড়িত নাও থাকতে পারে, কিন্তু আচ্ছা, এই 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 যে খুনের দিনটার কথা, এই খুনের দিনের আপনার সব কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, লোকনাথ মিত্র সেদিন রাত 9:30 বাড়িতে পৌঁছেছিল তো? লোকা সেটা বলেছে বুঝি। হ্যাঁ তাই তো।
কেন, ব্যাপারটা কি সত্যি নয়? না না, সেটাই সত্যি। মানে পুলিশ পরশুদিন আমার বাড়িতে এসেছিল, আমিও তখন সেটাই বলেছি। কি বলেছেন? ওই ঘটনার দিন লোকনাথ 9:30টায় বাড়ি ফিরেছিল এবং তারপর থেকে বাড়িতেই ছিল। কিন্তু কিন্তু একটা প্রশ্ন আপনাদের দুজনকে, মানে পুলিশ কি আমার কথা ঠিক বিশ্বাস করবে? কেন করবে না? নিশ্চয়ই করবে। আচ্ছা, আপনার সন্দেহ হচ্ছে কেন? না, এটা ঠিক সন্দেহ নয় মিস্টার চৌধুরী। আসলে দেখুন, লোকনাথ আমাকে যেটা বলতে বলেছিল আমি তো সেটাই বলেছি, কিন্তু আমার সামহাও মনে হচ্ছে ঠিক বিশ্বাসযোগ্য করে বলে উঠতে পারি। আপনি দয়া করে সত্যিটা বলবেন মিসেস মিত্র। রমিতা। হ্যাঁ, রমিতা। রমিতা, আচ্ছা রমিতা, লোকনাথ মিত্র যদি সত্যি কথাটাই বলে থাকে তাহলে তো পুলিশের ওকে ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু সেটা তো পুলিশকে বিশ্বাস করতে হবে, আর যদি বিশ্বাসই করতেন তাহলে তো লোকনাথকে গ্রেফতার হতে হতো না। আপনি দয়া করে সত্যিটা বলবেন, নিখাত সত্যিটা। বাকিটা আপনি গৌরীর ওপর ছেড়ে দিন। মিস্টার চৌধুরী, আমি বারবার বলছি, আমি যেটা বলছি সেটাই নিখাত সত্যি, কিন্তু পুলিশ সেটা বিশ্বাস করছে না। আর ঠিক সেই কারণে আমি এখন আমার চারপাশের কোনো মানুষকে না ভরসা না বিশ্বাস কোনোটাই করতে পারছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে শুধু এটা জানতে হবে যে ভবিষ্যতে লোকনাথের জন্য আর ঠিক কতটা অন্ধকার অপেক্ষা করছে। লোকনাথের জন্য কতটা অন্ধকার অপেক্ষা করে আছে সেটা কি আপনি এখনো বুঝতে পারছেন না? ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ব্যাপারে আপনি কি ভাবছেন সেটা আমি বুঝতে পারছি না। ব্যারিস্টার তালুকদার, আপনি তো জানেন যে নারীর মন ঈশ্বরও জানেন না। ও বাবা, এর চেয়ে খাঁটি কথা আর কিচ্ছু নেই। 100% সত্যি। স্ত্রীয়াশ চরিত্রম দেবানো জানো। কিন্তু আপনার স্বামী লোকনাথ মিত্র কিন্তু আপনাকে বিশ্বাস করে এবং তার ধারণা আপনি ওকে ঠিক বাঁচিয়ে দেবেন। কিন্তু সেটা আমার কাজ নয়, সেটা আপনার কাজ। আর আমার যেটা কাজ এখন, আমাকে এটাই জানতে হবে যে সেদিন কি এমন কেউ ছিল যে লোকনাথকে বাড়ি থেকে রাত্রিবেলা বেরোতে দেখেছিল, মানে ধরুন আশপাশের কেউ বা রাস্তার কেউ? আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে, না। তার মানে আপনি বলছেন যে আমার স্টেটমেন্টটাই আপনাদের কাছে একমাত্র এলিমেন্ট? হ্যাঁ, মোটামুটি তাই। তাহলে আমি যদি কিছু ভুল বলি? রমিতা, আপনার স্বামী কিন্তু আপনাকে অত্যন্ত ভালোবাসে এবং বিশ্বাস করে। তার ধারণা তাকে বাঁচানোর জন্য আপনি কিন্তু সব কিছু করতে রাজি থাকবেন। এটাই হচ্ছে লোকনাথের সমস্যা, জানেন তো। যখন যেটা মনে আসে কিচ্ছু না ভেবে সেটাই বলে দেয়, আর না হলে এত বড় বিপদেও ফাঁসত না। রমিতা, আমরা কিন্তু আপনার স্বামীকে বাঁচাবার চেষ্টা করছি। আমি আশা করবো আপনি আমাদের সাথে সহযোগিতা করবেন। ঠিকই বলেছেন মিস্টার চৌধুরী। দেখুন, আমি তাহলে একটু ডিটেলসে বলি আপনাকে। হ্যাঁ, বলুন। লোকনাথ মিত্র আমার জীবনের একমাত্র উদ্ধারকর্তা। দেখুন, আমি কিন্তু এদেশের বাসিন্দা নই। আমি বর্ডারের ওপারের বাসিন্দা, এবং বর্ডার পেরিয়ে আমাকে এই দেশে আনা, এখানে একটা নতুন জীবন দেওয়া, এই সবটা লোকনাথ আমার জন্য করেছে, আর তার জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা, তো পুলিশ কি আপনার এই পরিচয়টা জানে? না, আমার এই আইডেন্টিটি, এই পরিচয় সবটা তৈরি করতে লোকনাথ আমাকে হেল্প করেছে, সেটা কাগজে কলমে হোক বা সোসাইটি। তাহলে তো আপনার লোকনাথের উপর সত্যি অনেক কৃতজ্ঞ থাকা উচিত। আমি তো বললাম স্যার, আমি লোকনাথের প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু কি জানেন তো, এই কৃতজ্ঞতার ভার মাঝে মাঝে এত বেশি হয়ে যায় না যে সেটাকে আর বহন করা যায় না। রমিতা, মানে আপনাকে একটা প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। আচ্ছা, লোকনাথ কি আপনাকে কোনোভাবে দুঃখ দিয়েছে? মানে তার কোনো কাজে কি আপনি আঘাত পেয়েছেন? মিস্টার চৌধুরী, লোকনাথ মিত্র আমাকে অন্ধের মতন ভালোবাসে এবং বিশ্বাস করে। আর আপনি? সেটা বোধহয় একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার, আমি ঠিক উত্তর দিতে রাজি নই। কিন্তু আপনার এই উত্তরের উপর যদি লোকনাথের বাঁচা এবং মরাটা নির্ভর করে। ঘটনার দিন লোকনাথ মিত্র রাত 9:30টায় বাড়ি ফিরেছিল এবং তারপর থেকে সে বাড়িতেই ছিল। আমার মনে হয় এইটুকু আপনাদের জন্য এনাফ। এখনের মতন তাহলে চলি, নমস্কার। এই রহস্যময়ী মহিলারা বোধহয় একটু বেশি অ্যাট্রাক্টিভ হয়, তাই না? হ্যাঁ, কিন্তু তোমার কোনটার প্রতি আকর্ষণ বেশি গৌরী, রূপ নাকি রহস্য? রূপের মধ্যে অনেক রহস্য থাকে মিহির। আমি সেই রহস্যটাই আমাকে আকর্ষণ করে। একটা গভীর রহস্য, সে গভীরতর হবে, পরতে পরতে তার আবরণ খুলতে থাকবে।
আমি ডুব দেব সেখানে, ডুব দিয়ে সেই রহস্যটা আমি উদ্ঘাটিত করব। এইটাই তো মজা, এটাই তোমার খেলা, এটাই তোমার এক্সাইটমেন্ট। কিন্তু আমি আরেকটু সময় চাই, আমার সময়টা একটু দরকার। তুমি সময় তো পাচ্ছই। ধরো কালকে যদি ওরা ওকে কোর্টে প্রডিউস করে, তাহলে ও জেল কাস্টাডি অবধারিত, আর তখন তুমি সময় পেয়েই যাচ্ছ। কিন্তু ভৌরি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি তোমার ফিজের কথাটা তো বললে। রাখো তোমার ফিজ রাখো। আফটার এ লং টাইম আমি আবার কোর্ট রুমের শব্দ শুনতে পাচ্ছি, আবার কোর্ট রুমে এক্সাইটিং, আবার Silence in the court. Order. Order. Sorry. I'm a bit late. No, never mind. Please sit. Mr. Prosecutor, please proceed. এই কেসটা অত্যন্ত সোজা সাপটা, অনেকটা ওই ওপেন অ্যান্ড শার্ট কেসের মতো। আমরা মনে হয় ওপেন অ্যান্ড শার্ট কেসের বিষয়ে অল্প বিস্তর একটা ধারণা আছে। এই শহরে এক সম্ভ্রান্ত বিত্তশালী পরিবারের এক মহিলা শ্রীমতী মৈত্রী মুখার্জিকে তার বাড়িতে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তের উপর দাঁড়িয়ে অভিযুক্ত লোকনাথ মিত্রকে গ্রেপ্তার করে। কারণ লোকনাথ মিত্র প্লেস অফ অকারেন্সে ছিলেন এবং তার খুন করার সুযোগ এবং তার ব্যবহার ছিল হচ্ছে তিনি খুন করেছেন। পরে অবশ্য আমরা এই আদালতে সাক্ষী সাবুদের বয়ানের মাধ্যমে প্রমাণ করে দেব যে এই ব্যক্তি এই জঘন্যতম অপরাধটি করেছেন। তবে তার এই অপরাধ দেখে আমাদের একটা ধারণা হয়েছে যে তিনি এই সভ্য সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষতিকর একজন ব্যক্তি। তাই আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। That's all, my lord. Defense counsel, you may go for your opening statement. Thank you, my lord. By the way, Barrister Talukdar, আপনি এখন সুস্থ আছেন তো? এখন অনেকটা সুস্থ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বলছিলাম আর কয়েকটা দিন বিশ্রাম নিলে পারতেন। কর্মকর্তা যদি অনুমতি দেন এ প্রসঙ্গে একটা কথা বলতে পারি। বলুন। একদা সন্ত কবির বলেছিলেন যে মানুষের জীবন 10 দরজাওয়ালা একটা ঘরের মধ্যে ছোট্ট একটা পাখির মতো। এটা খুবই আশ্চর্যের যে পাখিটা এখনো সেই ঘরে বসে আছে, আরে অনেক আগেই তো তার উড়ে যাওয়ার কথা ছিল। আর তাছাড়া আমি এখন এক্সটেন্ডেড পিরিয়ডে চলছি, তাই শরীর স্বাস্থ্য নিয়ে আমি খুব একটা ভাবি না। না মিস্টার তালুকদার, আমরা মনে করি যে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন। Thank you so much. Now let's come to the point. কর্মকর্তা, আমার মক্কেল শ্রী লোকনাথ মিত্রের সঙ্গে এই খুনের কোনো রকম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা ঠিক যে উনি সেদিন মৈত্রী দেবীর বাড়ি গিয়েছিলেন এবং সেখানে কিছুক্ষণ ছিলেন, কিন্তু যে সময় এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেই সময় লোকনাথ মিত্র তার বাড়িতে তার স্ত্রীর সঙ্গে ছিলেন। আমাদের অতি অতি পরিৎকর্মা পুলিশের দল কেবলমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে আরেকটা কথা বলা জরুরি যে আমাদের সমাজে নির্বিবাদী সাধারণ মানুষদের, আমাদের সমাজের এই রক্ষক দলের কিছু অংশ তাদের সুবিধার জন্য তাদেরকে জেলে অথবা পুলিশ কাস্টডিতে স্থানান্তরিত করছে। আমার মক্কেল শ্রী লোকনাথ মিত্রের ভাগ্যেও এইরকমটাই ছুটেছে। কর্মকর্তার আমার চেয়ে ভালো জানেন যে আইনের একটা কথা খুব স্পষ্ট করে বলা আছে, বাই চান্স 2-4 জন অপরাধী ছাড়া পেয়ে গেলেও একজন নিরপরাধীও যেন শাস্তি না পায়। আমি নিশ্চিত বিচার চলাকালীন ধর্মাবতার এই কথাটা সবসময় খেয়াল রাখবে। And that's all. Thank you, my lord. Mr. Prosecutor, your witness, please. এই কেসের আমার প্রথম সাক্ষী তদন্তকারী অফিসার ইন্সপেক্টর হিরণময় শখের।
Inspector Samuel Ali. ইন্সপেক্টর সরকার, আপনি এই আদালতে দাঁড়িয়ে আমাদেরকে নিশ্চিত করুন যে আপনি এই মামলার সাক্ষ্যে যা যা বলবেন তা সব সত্য বলবেন, কোনো তথ্য গোপন করবেন না। ইয়েস মাই লর্ড। মিস্টার সরকার, আপনি সেদিনের ঘটনা মানে আপনার ইনফরমেশন পাওয়া থেকে আপনার প্রাথমিক তদন্তে পুরো বিষয়টি আপনি আদালতে পেশ করুন। নিশ্চয়ই। ঘটনার দিন অর্থাৎ 14ই নভেম্বর রাত্রি 10:30টার সময় আমাদের থানায় একটি ফোন আসে। ফোনটা কে করেছিল? জানকী মুখার্জি, অর্থাৎ শ্রীমতী মৈত্রেয়ী মুখার্জির দুঃসম্পর্কের আত্মীয়া এবং গভর্নেন্সও বটে। প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। উনি রাত্রি 10:30টার সময় উত্তেজিতভাবে থানায় ফোন করেন এবং বলেন যে সম্ভবত শ্রীমতী মৈত্রেয়ী মুখার্জি মারা গেছেন এবং আমরা যেন যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে পৌঁছাই। উনি খুব পাজলড ছিলেন এবং চিৎকার করছিলেন, তাই আমি ওভার দ্য ফোন ওনাকে শান্ত হতে বলি এবং ক্রাইম সিনটা আনটাচ রাখার অনুরোধ করি এবং আমরা যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে পৌঁছাই। আপনারা সেখানে পৌঁছে কি দেখলেন? আমরা সেখানে গিয়ে পৌঁছে দেখলাম যে শ্রীমতী মৈত্রেয়ী মুখার্জি নিজের বেডরুমে কুপুর হয়ে পড়ে আছেন এবং মাথায় গভীর আঘাতের চিহ্ন, এবং সেই আঘাতের কারণেই যে তার মৃত্যু হয়েছে সেটা আমরা অনুমান করেছিলাম এবং পরবর্তীকালে পোস্টমর্টম রিপোর্টও সেটা কনফার্ম করে। তবে হ্যাঁ, ওনার ঘরের একটি জানলার কাঁচ ভাঙা ছিল। হ্যাঁ, আমরা দেখেছিলাম। আচ্ছা, ওই জানলার কাঁচ ভাঙার জায়গা দিয়ে বাইরে থেকে কেউ ভেতরে ঢুকে এই খুনটা করা সম্ভব বলে আপনার মনে হয়? না, কারণ ওইটুকু জানলা দিয়ে কোনো বাচ্চা ছেলেও ঢুকতে পারবে না। আচ্ছা, আপনারা আসামি লোকনাথ মিত্রকে সন্দেহের তালিকায় আনলেন কিভাবে? জানকী মুখার্জির বয়ান থেকে। জানকী মুখার্জি নিজের বয়ানে স্পষ্টতই বলেন যে সেই দিন সন্ধ্যাবেলায় অভিযুক্ত লোকনাথ মিত্র সেখানে উপস্থিত ছিলেন এবং উনি ছাড়া আর কেউই ছিলেন না। আচ্ছা, আপনারা ঘটনাস্থল থেকে কোনো ফিঙ্গার প্রিন্টস কালেক্ট করেছিলেন? হ্যাঁ। কজনের ফিঙ্গার প্রিন্টস আপনারা কালেক্ট করেছেন? 3 জন। আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন? অবশ্যই। তারা কারা? হ্যাঁ, তারা হলেন আসামি, ভিকটিম এবং জানকী মুখার্জি। অন্য কারো ফিঙ্গার প্রিন্ট পাননি? আগে না। মাই লাস্ট কোশ্চেন। আচ্ছা ইন্সপেক্টর, মৈত্রী মুখার্জির উইলের ব্যাপারে কি আপনি অবগত আছেন? যদি অবগত থাকেন তাহলে সেটা কি আদালতে প্রডিউস করেছেন? হ্যাঁ, করেছি। উইলের ওয়ারিশন কে ছিল? অভিযুক্ত লোকনাথ মিত্র। সম্পত্তির আনুমানিক পরিমাণ? প্রায় 22 কোটির কাছাকাছি। উইলটা কবে করা হয়েছিল? মারা যাওয়ার ঠিক 15 দিন আগে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। থ্যাংক ইউ। দ্যাটস অল মাই লর্ড। ব্যারিস্টার তালুকদার, ইউর উইটনেস। Yes, thank you. Mr. Sawker, আচ্ছা, আপনি প্রথম কখন এই হত্যাকাণ্ডের খবরটা পান? ঘটনার দিন রাত্রি 10:30টার সময়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এই খুনের সম্ভাব্য সময় সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 9:30টার মধ্যে। 7:30 থেকে 9:30। আচ্ছা, আপনারা এই লোকনাথ মিত্রকে কোত্থেকে অ্যারেস্ট করেন? উনি থানায় এসে নিজে আত্মসমর্পণ করেন। নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি যে বললেন এই ভিকটিমের উইলটা নিয়ে আপনি আদালতকে জানিয়েছেন, এটা আমাদের একটু জানাবেন? হ্যাঁ, শ্রীমতী মৈত্রেয়ী মুখার্জি মারা যাওয়ার ঠিক 15 দিন আগে অর্থাৎ 30শে অক্টোবর শেষবারের জন্য নিজের উইলটি পরিবর্তন। জাস্ট আ মিনিট, শেষবারের মতো মানে? হ্যাঁ, ওনার সলিসিটার ফার্মের সঙ্গে আমরা কথা বলে জানতে পারি যে বছর 3 আগে উনি একটি উইল করেছিলেন, সেটা বেশ কয়েকদিন আগে পরিবর্তন করে। আই সি, তার মানে এর আগে আরেকটা উইল ছিল? হ্যাঁ, ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ওই যে বললেন এক্সিবিট হিসেবে পেশ করেছেন জ্যাকেটটা, তা ওই জ্যাকেটের ব্যাপারে একটু আলোকপাত করবেন, সুবিধা হয়। অবশ্যই। আমরা সেই জ্যাকেটটি অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার করি এবং অভিযুক্ত স্ত্রী কনফার্ম করেন যে সেই দিন সন্ধ্যেবেলায় অভিযুক্ত লোকনাথ মিত্র সেই জ্যাকেটটি পরে বাইরে বেরিয়েছিলেন। আচ্ছা, আপনারা কি ওই জ্যাকেটের গায়ে যে রক্ত লেগেছিল, তাই তো? তো ওই আপনারা লোকনাথ মিত্রের ব্লাড গ্রুপটা টেস্ট করেছিলেন? না। এইটা তো আপনি খুব কাঁচা কাজ করেছেন ইন্সপেক্টর, কারণ আমি জানি, আমি নিশ্চিত যদি টেস্ট করা হতো দেখা যেত যে ওই ব্লাড গ্রুপের সঙ্গে লোকনাথ মিত্রের ব্লাড গ্রুপটা মিলে গেছে, কারণ লোকনাথ মিত্র পুলিশকে স্টেটমেন্টে বলেছিল যে সে মৈত্রেয়ী দেবী বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের বাড়িতে আসে এবং সবজি কাটার সময় তার হাত কেটে যায় এবং সেই রক্ত তার জ্যাকেটে লাগে। হতে পারে, কিন্তু দেখুন আমরা সেই মুহূর্তে সেটিকে আমাদেরকে বিভ্রান্ত করার একটি কৌশল বা সত্য গোপনের একটি পদ্ধতি বলেই মনে করেছি। আশ্চর্য, আপনারা এটাকে কৌশল বললেন কি করে আমি বুঝতে পারছি না। হাউএভার, আপনি তো খুব কৌশলী ইন্সপেক্টর। এর আগেও অনেক
খুন এবং ডাকাতির কিনারা করেছে? অবশ্যই, এবং সাফল্যের সঙ্গে। হ্যাঁ, সাফল্যের সঙ্গে। তাহলে তো আপনি জানেন যে ডাকাতি বা খুন করতে যারা আসে তারা কি খালি হাতে আসে না গ্লাভস পরে আসে? বেশিরভাগ সময় গ্লাভস পরেই আসে। বেশিরভাগ সময় গ্লাভস। তাহলে গ্লাভস পরে থাকলে তো হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কথা নয়। না, কথা নয়, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি। না না, আমি তো সম্ভাবনার কথা বলছি। আমি বলছি যে এই রকমটা হতে পারে, আবার নাও হতে পারে। মানে তার মানে দুটো পসিবিলিটি কাজ করছি, তাই না? বেশ, আচ্ছা, ওই জানকী দেবীর উইলটা নিয়ে তো আপনি বললেন, আপনি এও বললেন যে জানালার কাঁচটা ভাঙা ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই জানালার কাছে যে টুকরোগুলো সেগুলো বলছেন ঘরের ভেতর দিকে পড়েছিল? ভেতরে। হ্যাঁ। আচ্ছা, বাইরে থেকে কেউ যদি কাঁচটা ভাঙার চেষ্টা করে তাহলে কাঁচের টুকরো বাইরে পড়বে না ভেতরে পড়বে? অবশ্যই ভিতরের দিকে। ভেতরে পড়বে। তাহলে তো আমরা ধরে নিতে পারি যে লোকনাথ মিত্র মৈত্রীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কোনো অজ্ঞাত পরিচয় আততায়ী কাজটি ভাঙে এবং অন্য পথ দিয়ে ঘরে ঢুকে হত্যাকাণ্ডটি সংগঠিত করে বেরিয়ে যায়। না 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 না, সেরকম কিছু ঘটেইনি, কারণ আমরা ঘটনাস্থল থেকে সেরকম কোনো তথ্য প্রমাণ পাইনি। যেমন ধরুন ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট বা কোনো ওয়েপন, এমনকি ঘর থেকে কোনো জিনিসও কিন্তু খোয়া যায়নি। আরে কি আশ্চর্য! আপনি তো নিজেই বললেন এবং আমরাও সবাই জানি গ্লাভস পরে থাকলে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ আপনার এই ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ, এই সমস্ত যুক্তিগুলো খুব ওতা, এগুলো আদালতে গ্রাহ্য হবে বলে আমি মনে করি। দ্যাটস অল মাই লর্ড, আমার এক্ষুনি আর কিছু জিজ্ঞাসা নেই। ইন্সপেক্টর সরকেল, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ মাই লর্ড। মিস্টার রোহিত মিত্র, ইউর নেক্সট উইটনেস প্লিজ। আমার পরবর্তী সাক্ষী ডক্টর পল্লব দত্ত। ডক্টর পল্লব দত্ত, হাজির। ডক্টর দত্ত, আপনি এই আদালতে দাঁড়িয়ে আমাদেরকে নিশ্চিত করুন যে আপনি এই মামলার সাক্ষ্যে যা যা বলবেন তা সব সত্য বলবেন এবং কোনো মিথ্যে বলবেন না। আগে হ্যাঁ ধন্যবাদ। ডক্টর দত্ত, আপনি মৃতা মৈত্রী মুখার্জির দেহের পোস্টমর্টম করেছিলেন? আগে হ্যাঁ। মৃত্যুর কারণ সহ আপনার অন্যান্য ফাইন্ডিংস যা আছে সেটা আদালতে পেশ করুন। আমার ফাইন্ডিংস অনুযায়ী মৃত্যুর সময় আনুমানিক সন্ধ্যে 7:30 থেকে 9:30 মধ্যে। রেগুলার মার্টিস এবং অন্যান্য তথ্য প্রমাণ তাই বলে। আর মৃত্যুর কারণ মাথার পেছন দিকে, বাম দিকে মাথার পেছন দিকে কোনো শক্ত বস্তু দিয়ে চরম আঘাত, এবং মৃত্যু হয় প্রায় সঙ্গে সঙ্গে। আচ্ছা, আপনারা কোনো ধস্তাধস্তির চিহ্ন বা অন্য কোনো আঘাতের চিহ্ন পেয়েছিলেন? না, কোনো ধস্তাধস্তির চিহ্ন পাইনি। তবে হ্যাঁ, ভিকটিমের কপালে একটা সামান্য ইনজুরি ছিল। মোস্ট প্রবাবলি মাটিতে পড়ে যাওয়ার সময় ইনজুরিটা হয়েছে। তার মানে আপনি বলছেন যে একটি আঘাত এবং তৎক্ষণাৎ মৃত্যু? হ্যাঁ, তাই মনে হয়। থ্যাংক ইউ ডক্টর। ম্যাডাম, সাক্ষীর বয়ান থেকে এটা কিন্তু পরিষ্কার যে মৈত্রী দেবীকে আঘাত করা হয়েছিল পিছন দিক থেকে, একেবারে খুন করার উদ্দেশ্য নিয়েই। দেহে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি, কারণ আততায়ীর উপস্থিতি মৈত্রী দেবীর কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। মিস্টার তালুকদার, ইউর উইটনেস প্লিজ। থ্যাংক ইউ। আমার লার্নেড ফ্রেন্ড নিখুঁত বর্ণনার সাহায্যে ক্রাইম ট্রাভেল করে আমাদের প্রায় অকুস্থলে পৌঁছে দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা খুনির থোবরাটা মানে মুখটা দেখতে পাচ্ছি। তাই কয়েকটা প্রশ্ন আপনাকে করতে হচ্ছে। আচ্ছা ডক্টর দত্ত, আঘাতটা কি একবারই হয়েছিল না উপযুপরি কয়েকবার? না না, আঘাতটা একবারই হয়েছিল। আচ্ছা, আঘাতটা কোথায় এবং কিভাবে হয়েছিল? আঘাত হয়েছিল মাথার ঠিক পেছন দিকে, মানে স্টোরিয়ান জোনে হয়েছিল। আর বুঝলাম না, তার মানে? মানে পেরিপেটাল, রক্টিপেটাল অ্যান্ড টেম্পল হাড়ের ঠিক মাঝখানে, মানে মোদ্দা কথা বা কানের তলার দিকে, তাই তো? তাহলে তো আমরা ধরে নিতে পারি যে হত্যা করেছে সে লেফট হ্যান্ডার, বা হাতি। না, সেটা বলা যাবে না। কেন? তার কারণ আঘাতটা ছিল লম্বালম্বি। এক্ষেত্রে বলা কিন্তু খুব মুশকিল আঘাতটা বাঁহাতে করেছিল না ডানাতে করেছিল। ও আই সি, বুঝতে পেরেছি। আচ্ছা, আঘাতটা কি খুব জোরে হয়েছিল? অবশ্যই, যাতে মৃত্যু নিশ্চিত হয়। তার মানে যে আঘাত করেছিল সে খুব পাওয়ারফুল পারসন? না, নট এক্স্যাক্টলি। কেন? তার কারণ যে জায়গায় আঘাতটা করা হয়েছিল
সেখানে শক্তির থেকেও পয়েন্ট অফ কন্ট্যাক্টটাই বেশি ম্যাটার করেছে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে অপেক্ষাকৃত কম শক্তিশালী লোকের পক্ষেও এই খুনটা করা সম্ভব, এমনকি কোনো মহিলার দ্বারাও এই খুনটা ঘটতে পারে। আমি বলছি যে কোনো মহিলার দ্বারাও তো এই খুনটা হতে পারে, তার মানে হ্যাঁ বলুন। হ্যাঁ হতে পারে, হতে পারে। দিস পয়েন্ট উই নোটেড মাই লর্ড। একজন মহিলার দ্বারাও এই খুনটা সংগঠিত হতে পারে। থ্যাংক ইউ। আমরা আকি জিজ্ঞাসা। ডক্টর দত্ত, আপনি যেতে পারেন। ইওর নেক্সট উইটনেস প্লিজ। আমার পরবর্তী সাক্ষী রিতার গভর্নেস শ্রীমতী জানকী মুখার্জি। জানকী মুখার্জি হাজির। মিসেস জানকী মুখার্জি, আপনি এই আদালতে দাঁড়িয়ে আমাদেরকে নিশ্চিত করুন যে আপনি এই মামলার সাক্ষী যা যা বলবেন তা সব সত্য বলবেন এবং কোনো তথ্য গোপন করবেন না। আগে হ্যাঁ ধর্মবতার, আমি নিশ্চিত করছি। জানকী দেবী, আপনি মৈত্রী মুখার্জিকে কতদিন চিনতেন? চিন্তাম অনেকদিন থেকেই, তবে তার সঙ্গে আছি প্রায় 24 বছর। 24 বছর? হ্যাঁ। তো অনেকটা শোনা। হ্যাঁ। উনি কেমন মানুষ ছিলেন? উনি খুবই সরল সোজা মনের মানুষ ছিলেন। অল্পেতেই খুশি হতেন, আবার মাঝে মাঝে হঠাৎ করে রেগে যেতেন, আবার নিজে থেকে ঠান্ডা হয়ে যেতেন। আসলে খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলতেন তো, আর তার ফলটা হাতে নাতেই পেলেন আর কি। সবটা সবটা শেষ করে দিল ওই লোকটা। জানকী দেবী, আপনি আর এহেন আচরণ আসামিকে সুবিধে করে দিতে পারে, আপনি তো নিশ্চয়ই সেটা চাইবেন না। দেখুন, আমি ওর ফাঁসি চাই, তার জন্য আমাকে যা করতে হয় আমি সবটা করতে রাজি আছি। জানকী মুখার্জি, আপনাকে যা যা প্রশ্ন করা হবে আপনি শুধু সেই উত্তর দেবেন, এর বাইরে আপনি কিছু বলবেন না। সরি। ইউ মে প্রসিড মিস্টার প্রসিকিউটর। আচ্ছা আচ্ছা, আপনি আসামিকে কতদিন ধরে চিনতেন? স্বামী? আসামি লোকনাথ মিত্র। ও তাই বলুন, তা প্রায় 6 মাস হবে। উনি কি প্রায় আসতেন আপনাদের বাড়িতে? হ্যাঁ, প্রথম প্রথম হপ্তা 2 হপ্তায় একবার আসতেন, তারপর আবার বেশ ঘন ঘন, তারপরে একদিন ছাড়া ছাড়াই একদিন। তো ম্যাডামকে একেবারে বশ করেই ফেলেছিল। আচ্ছা, শয়তান, জাস্ট একটা শয়তান লোক। বলতে পারবেন না। অবজেকশন সাস্টেইন। আচ্ছা 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 আচ্ছা, জানকী দেবী, এমনও তো হতে পারে যে মৈত্রী দেবী একটা পার্মানেন্ট রিলেশনশিপের কথা ভাবছিলেন। সরি, পার্মানেন্ট রিলেশনশিপ? ও হ্যাঁ, সে তো বটেই, না হলে কেউ উইল পাল্টে দেবার কথা ভাবে? উইল? হ্যাঁ। কিভাবে বুঝলেন যে উইল পাল্টে দেবার কথা ভাবছেন? দেখুন, সেই দিন ও ঘরে ছিল, আমি ফোনে শুনতে পাচ্ছিলাম যে ম্যাডাম উকিলকে ফোন করে বলছে একটা উইলের কথা। সেভাবে জানতে পারি সেদিন ঘরে ছিল। কি করে বুঝলেন? আপনি কি কনফার্ম হওয়ার জন্য ম্যাডামের ঘরে ঢুকলেন? না, ঘরে কেন যাব? আচ্ছা, তাহলে এটা কি করে নিশ্চিতভাবে বলছেন যে ওনাদের দুজনের মধ্যে একটা পার্সোনাল রিলেশন ছিল না? হ্যাঁ ছিল তো, সেই জন্যই তো একটা মানে এরকম একটা উইলের কথা উনি ভাবছিলেন। আচ্ছা আচ্ছা। এবং যে ওনার যে বিয়ে, মানে উনি যে বিয়ে করেছিলেন সেটা পর্যন্ত এমনকি বলেননি। ম্যাডামও জানতেন না, আমিও জানতাম না। আপনি এসব কি বলছেন? হ্যাঁ ঠিকই বলেছেন। আপনি জানতেন না? মৈত্রীও জানতেন? আপনি কেন মিথ্যে কথা বলছেন? আপনি মুখটা একটু বন্ধ রাখুন, আপনি কথা বলার অনেক সুযোগ পাবেন, প্লিজ। আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন যে মৈত্রী দেবী জানতেন না ওনার বিবাহের কথা বা ওনার স্ত্রীর কথা? দেখুন, ম্যাডাম 2টো বইয়ের অর্ডার দিয়েছিলেন। হ্যাঁ, 2টো বই। একটা, হ্যাঁ বই, একটা হচ্ছে মিড লাইফ লাভ, আর একটা হচ্ছে ডেটিং আকুগার। আচ্ছা আপনি বলুন তো, এই 2টো বই ম্যাডাম কেন অর্ডার দেবেন?
এর উত্তর তো স্বয়ং ধর্মাবতারও দিতে পারবেন। ঠিক আছে, লেটস কাম টু দ্য পয়েন্ট। আপনি সেদিন মানে সেই রাতের ঘটনাটা আমাদের বিস্তারিতভাবে আদালতে পেশ করুন। হ্যাঁ, সেই দিন আমার একটা নেমন্তন্ন ছিল কাছেই। এমনিতে ম্যাডামের তো কোনো বন্ধু ছিল না, কিন্তু আমার ছিল অনেক বন্ধু। তো সেই রকমই একটি বন্ধুর অ্যানিভার্সারি পার্টি ছিল। তো সেখানে আমি যাই এবং মানে এই 8:30 নাগাদ আমি ওখানে যাওয়ার জন্য রেডি হই। তো তার আগে আমি ম্যাডামের জন্য ডিনার টেবিলে সাজিয়ে রেখে যাই, তারপর আমি বেরিয়ে যাই। তো নিমন্ত্রণ বাড়িতে পৌঁছে গিয়ে আমার মনে হলো আমি গিফটটাই আনতে ভুলে গিয়েছিলাম। তো যথারীতি আমাকে আবার ফিরতে হয়। এমনিতেই আমার কাছে বাড়ির চাবি একটা থাকে আমার কাছে সবসময়। আমি চাবি খুলে ঢুকতেই ম্যাডামের ঘর থেকে খুব জোরে হাসির আওয়াজ পাই এবং আরও শুনতে পাই গানের আওয়াজ, এবং তখন লোকটা ঘরেই ছিল। আপনি কি করে বুঝলেন যে উনি ঘরে ছিলেন? হাসির আওয়াজ শুনে, কারণ ওই লোকটা যখনই ঘরে আসতো ম্যাডাম খুব উচ্ছল হয়ে উঠতেন। আপনি কি তখন ম্যাডামের ঘরে ঢুকলেন? না, আমি বাইরের দরজা দিয়ে যাবার সময় শুনতে পাই ওই হাসি কিন্তু আমার খুব খুব চেনা। আমি তারপর কি করব, ওই গিফটটা নিয়ে নেমন্তন্ন বাড়িতে আবার ফিরে যাই। ঠিক আছে, আপনি বাড়িতে ফিরে এলেন কখন? 10টা 25। এতটা নিশ্চিত ওই সময়টা কি করে বলছেন? কারণ আমার বাড়ির মোড়ে একটা বড় ঘড়ি আছে, সেইখানে তখন 10টা 20 দেখাচ্ছিল। ওখান থেকে বাড়ি পৌঁছতে আমাদের মিনিট 5 সময় লাগে সেভাবেই। আচ্ছা, আপনি বাড়িতে ফিরে এসে কি দেখলেন? বাড়িতে ফিরে এসে দেখলাম ডিনার টেবিলে তখনও ডিনারটা সাজানো রয়েছে। এমনিতে ম্যাডাম তো 10টার মধ্যে খেয়ে শুয়ে পড়েন। সেই দিন খাওয়া হয়নি দেখে আমি খুবই অবাক হলাম। আমি ম্যাডামের ঘরে গিয়ে টোকা দিলাম, কোনো শব্দ পেলাম না। আমি দ্বিতীয়বার আবার টোকা দিলাম, কোনো শব্দ পেলাম না। আমার কেমন সন্দেহ হলো, এরকম তো হয় না, ম্যাডাম তো ঘুমিয়ে পড়েন না কখনো। আমি দরজাটা খুলে ভেতরে খুলে দেখি ম্যাডাম উপর হয়ে পড়ে আছে। আমি তো বুঝতে পারছি না, আমি সমানে ম্যাডাম ম্যাডাম করে ডেকে চলেছি, কোনো সাড়া নেই। আমি তখন ডেকে চলেছি, আমি তো বুঝিনি যে ম্যাডাম তখন আর নেই। শান্ত হন। আপনি তারপরেই পুলিশে খবর দিলেন? হ্যাঁ। মাই লর্ড, এর পরের ঘটনা আমাদের সকলেরই জানা। সাক্ষীর বয়ান থেকে এটা নিশ্চিত যে প্লেস অফ অকারেন্সে লোকনাথ মিত্র উপস্থিত ছিলেন এবং তিনি এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছেন। এ ব্যাপারে আমরা সম্পূর্ণ নিশ্চিত। আমার মনে হয় আদালতও এ ব্যাপারে নিশ্চিত হতে পারছে। দ্যাটস অল মাই লর্ড। ব্যারিস্টার তালুকদার, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা জানকী দেবী, আপনি বললেন যে মৈত্রী দেবী খুব একটা বাড়ি থেকে বেরোতেন না, মেলামেশা করতেন না, কেন? বেরোতেন না, পছন্দ করতেন না, কাউকে সেভাবে বিস্তে পছন্দ করতেন না। হ্যাঁ, তা অবশ্য আজকাল যা দিনকাল পড়েছে বেশি মেলামেশা করা ওটা খুব বিপজ্জনক। আচ্ছা, আপনি ওই মৈত্রী দেবীর উইল বদলের কথা বললেন না? হ্যাঁ। আচ্ছা, উইল বদল মানে কি? উইল বদল মানে তো একাধিক উইলের প্রসঙ্গ আসে। তার মানে এই উইলের আগেও আরেকটা উইল ছিল। হ্যাঁ। তো সেই উইলের ওয়ারিশন কে ছিলেন? আমি আমাকে সমস্ত সম্পত্তি উনি দিয়েছিলেন। তার মানে ওই আগের উইলে সমস্ত সম্পত্তি আপনার প্রাপ্য ছিল, নতুন উইলটা হওয়ার ফলে লোকনাথ মিত্র ফেভারে সব চলে আসে, তাই তো? দিস পয়েন্ট টু বি নোটেড, মাই লর্ড। এই তো মানে মাসখানেক আগেই তো আমি ম্যাডামকে শুনছিলাম ফোনে একটা নতুন উইলের কথা বলবে, মানে উইলের কথা হচ্ছিল যে নতুন একটা উইল বানানো হবে। আচ্ছা, কি কথা হচ্ছিল? সরি, মানে আমি একটু কৌতূহল বশত জিজ্ঞাসা করছি। কি আবার? ওই নতুন উইলটাতে ওই শয়তানটাকে সব সম্পত্তি দিয়ে দেবে, হ্যাঁ, এই আর কি। সেই শুনে আবার উনি ন্যাকামি করে বললেন, না মৈত্রী, এটা ঠিক নয়। আচ্ছা, ঠিকই তো। তো উনি নিশ্চয়ই একমত হলেন? না, উনি একমত হলেন না। তাহলে? কারণ উনি বললেন যে বলেছিলেন যে এই ঘটনা যদি আবার ঘটে সেই সময় তুমি বাঁচাতে কি আমার সঙ্গে সবসময় থাকবে? সেটা তো সম্ভব নয়। আচ্ছা, আবার কোনো ঘটনা ঘটেছিল কি? না, ওই যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা,
ও হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি। হ্যাঁ। আচ্ছা আমাকে আপনি বলুন তো, আপনি তো বললেন যে ওই দুর্ঘটনার দিন আপনি সন্ধ্যাবেলা ভুলক্রমে আপনার গিফটটা ফেলে আপনি বেরিয়ে চলে গেছিলেন, নেমন্তন্ন বাড়িতে গিয়ে আপনার মনে পড়ে এবং আপনি আবার বাড়ি ফিরে আসেন, আর ওই গিফটটা নিয়ে বাইরের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আপনি অকুস্থলে লোকনাথ মিত্রের গলা এবং হাসির আওয়াজ শুনতে পান, তাই তো? আপনি বেরিয়ে যাওয়ার সময় অকুস্থলে হাসির আওয়াজ এবং গলা চিনতে পারেন, তাই তো? আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, এই অকুস্থল থেকে বাইরের দরজার ডিস্টেন্সটা কত? বাইরের দরজা থেকে অকুস্থলের ডিস্টেন্সটা আনুমানিক কত? 15-16 ফিট। 15-16 ফিট। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, 24/2 সেলিম আলী লেন, এই অ্যাড্রেসটা মনে পড়ছে কিছু? না। আচ্ছা, আমি আপনাকে হেল্প করি, রয়েস ক্লিনিক চিনতে পারছেন? হ্যাঁ। আপনি সেখানে যান কেন? ডাক্তার দেখাতে। কোন ডাক্তার? সেটা তো আমি বলতে বাধ্য নই। না না না, আপনি বাধ্য নন, কিন্তু আমরা তো জানাতে কোনো আমাদের অসুবিধে নেই। আপনি সেখানে ডক্টর নারায়ণ ত্রিপাঠীর কাছে যান, ইএনটি স্পেশালিস্ট, যেটা প্রেসক্রিপশনের কপি এবং অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা এক্সিবিট হিসেবে পেশ করেন। হ্যাঁ স্যার। আপনি গত 6 মাস ধরে ডক্টর নারায়ণ ত্রিপাঠীর আন্ডারে ট্রিটমেন্টে আছেন। আপনি কানে বেশ কম শোনেন। আচ্ছা, আপনি কি এর মধ্যে হিয়ারিং এইড নিয়েছেন? হ্যাঁ। আপনি কি এর মধ্যে হিয়ারিং এইড নিয়েছেন? না না না। তাহলে এইসব কথাগুলো পুলিশকে জানাননি কেন? একটু জোরে শুনতে পেলাম না। বলছি, এইসব কথাগুলো পুলিশকে জানাননি কেন? স্যার প্লিজ একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। Yes, proved, my lord. উনি এইটুকু ডিস্টেন্স থেকে আমার কথা শুনতে পাচ্ছেন না, অথচ সবাই শুনতে পাচ্ছেন। ওনার পক্ষে কিছুতেই সম্ভব নয় 15-16 ফুট দূর থেকে ওই অকুস্থলে লোকনাথ মিত্রের গলা এবং হাসির আওয়াজটা শনাক্ত করা, বিশেষ করে তখন সেখানে গান চলছিল। না, আমি শুনেছি, বিশ্বাস করুন আমি শুনেছি। হ্যাঁ, আপনার তো ঐশ্বরিক ক্ষমতা, তাই না? ঐশ্বরিক ক্ষমতা। হ্যাঁ, আপনি কিচ্ছু শোনেননি, আপনি কান পেতে শুনবার চেষ্টা করেছিলেন মাত্র। আপনার হাত থেকে এই সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার রাগে, দুঃখে, ক্ষোভে আপনি লোকনাথ মিত্রকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন, তাকে খুনি সাব্যস্ত করার চেষ্টা করছেন। আচ্ছা, আমি যদি বলি যে সেদিন সন্ধ্যায় ওই খুনটা আপনি করেছিলেন? হ্যাঁ, আপনি করেছিলেন, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট ওই ঘরে পাওয়া গেছে, 1 নম্বর। 2 নম্বর, আপনার যথেষ্ট সুযোগ ছিল। 3 নম্বর, আরে বাবা, মোটিভ, এর চেয়ে বড় মোটিভ তো আর কিছু হতেই পারে। অবজেকশন মাই লর্ড, অবজেকশন সাস্টেইন। সরি মাই লর্ড, আমি যেটা বলতে চাই, ওনার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত। আদালতে আমি আবেদন রাখবো যে এই বিচার চলাকালীন ওনার বয়ানের উপর ভিত্তি করে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ। মিসেস জানকী মুখার্জি, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ মাই লর্ড। The court is adjourned for the day. Our next hearing is on 2nd December. Please keep silence in the court. Order, order. Mr. Rohit Mitru, you may proceed. You may sit. Yes, sit. Don't mind. মাই লর্ড, আমি আজকে প্রথমে আসামি লোকনাথ মিত্রকে জেরা করার অনুমতি চাইছি। অনুমতি গ্র্যান্টেড। মিস্টার লোকনাথ মিত্র, আপনি এই আদালতে দাঁড়িয়ে সবাইকে নিশ্চিত করুন যে আপনি এই সাক্ষ্যে যা যা বলবেন সব সত্যি বলবেন এবং কোনো তথ্য গোপন করবেন না। আগে হ্যাঁ ধর্মতার, আমি নিশ্চিত করছি। আপনার নাম? লোকনাথ মিত্র। মৈত্রী দেবীর সঙ্গে আলাপ হবার পর আপনি আপনার রুজি রোজগার সব ছেড়ে দিয়ে মৈত্রী দেবীর বাড়িতেই কি চাকরি করতেন? না। তাহলে কি করতেন? কি করতেন আপনি?
আপনার চলতো কি করে? তাহলে নিশ্চয়ই আপনার কাছে অনেক টাকা জমানো ছিল। না, আমার কাছে কোনো টাকা জমানো ছিল না। তাহলে নিশ্চয়ই মৈত্রী দেবী আপনাকে অনেক টাকা দিয়েছিলেন। না, উনি আমাকে কোনোদিন কোনো টাকা পয়সা দেননি। মাইলট, উনি আমাকে টাকা দেবেন কেন? শুনুন, আপনি মৈত্রী দেবীর প্রাণ বাঁচিয়ে একটা বড় উপকার করেছিলেন, আর তারপরে আপনি মৈত্রী দেবীর খুব কাছের একজন মানুষ হয়ে উঠেছিলেন। এই অবস্থায় মৈত্রী দেবী আপনাকে কিছু দেওয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয় না। আপনি কি ভাবতেন যে আমি কি ভাবছি সেটা আপনার না ভাবলেও চলবে। আমি যা জিজ্ঞাসা করছি তার সরাসরি উত্তর দিন। আপনি আপনার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মৈত্রী দেবীর কাছ থেকে অনেক অনেক টাকা পাবার আশায় আপনি মৈত্রী দেবীর বাড়িতে পড়ে থাকতেন? না, আমি কখনোই ওনার বাড়ি। হ্যাঁ, আপনি মৈত্রী দেবীর বাড়িতে পড়ে থাকতেন। আপনি তো জানতেন যে মৈত্রী দেবী তার উইলে আপনাকে ওয়ারিশন করে গেছেন। হ্যাঁ, আপনি শেষ কবে মৈত্রী দেবীর বাড়িতে গিয়েছিলেন? 14ই নভেম্বর। সেই অভিশপ্ত রাতে। হ্যাঁ, সেদিন আপনি একটা জ্যাকেট পরেছিলেন, কি বলুন? হ্যাঁ। আপনি যখন বাড়িতে ফিরে আসেন, মানে মৈত্রী দেবীর বাড়ি থেকে আপনার বাড়িতে ফিরে এলেন, তখন আপনার ওই জ্যাকেটের হাতায় রক্ত লাগানো ছিল, সেটা আমি জানি। আপনি বলুন, ওই জ্যাকেটের হাতায় রক্ত লেগেছিল কিনা? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি এর আগে অনেকবার বলেছি যে বাড়িতে রান্নাঘরে সবজি কাটতে গিয়ে আমার হাতের আঙুল কেটে গিয়েছিল এবং সেই রক্ত আমার জ্যাকেটের হাতায় লেগেছে। না, রান্নাঘরে নয়, মৈত্রী দেবীকে নৃশংসভাবে খুন করার সময় আপনার হাতে রক্ত লেগে গিয়েছিল। মাই লর্ড, আমি কাউকে খুন করিনি। প্লিজ আপনারা আমার কথা বিশ্বাস করবেন। আপনি মৈত্রী দেবীকে খুন করেছেন এবং পরিকল্পনা করে খুন করেছেন। সমস্ত কিছু মিথ্যে বলছেন আপনারা। আমার কথা শুনুন, লিসেন। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আপনার বিরুদ্ধে। প্লেস অফ অকারেন্স থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, আর আপনি হচ্ছেন একমাত্র সেই ব্যক্তি যিনি ওনাদের পরিবারের কেউ নন। এরপরেও আপনি বলবেন যে আপনি খুন করেননি? আমি খুন করিনি। আপনারা আমার কথাটা বিশ্বাস করুন প্লিজ। আপনি খুন করেছেন। আই থিংক ইউ আর এ প্ল্যান্ড মার্ডার। মাই লর্ড, দিস ইজ সবকিছু মিথ্যে মাই লর্ড। দ্যাটস অল। মিস্টার তালুকদার, আপনার কি কিছু জিজ্ঞাসা আছে? A simple question to my friend public prosecutor. আচ্ছা, এই সিম্পল কোয়েশ্চেন করি, ওই ওর কি ব্লাড গ্রুপটা টেস্ট করা হয়েছিল? দেখুন, ব্লাড গ্রুপের ব্যাপারে পুলিশ। হ্যাঁ, বলুন বলুন। না হয়, তাহলে আর এত কথা কিসে? রক্ত যাওয়ার হাতে সমস্ত বুক, কার রক্ত, এটা কিছুই বোঝা যাবে না। ব্লাড গ্রুপ এটা টেস্ট হলো না। হ্যাঁ, দ্যাটস অল। মিস্টার পাবলিক প্রসিকিউটর, ইয়েস, ইউর নেক্সট উইটনেস প্লিজ। আমার পরবর্তী সাক্ষী রমিতা মজুমদার। রমিতা মজুমদার হাজির। মাই লর্ড, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। উনি রমিতা মজুমদার নন, উনি রমিতা মিত্র। ফ্রেন্ড, একটু ধৈর্য ধরুন প্লিজ। আমি জানি আপনার শরীর, না, আমি সতর্ক থাকবো যাতে পরবর্তী ঘটনাক্রমে আপনার শরীর এবং মনের উপর চাপ না পড়ে। ওকে? সো কাইন্ড অফ ইউ। মিসেস রমিতা মজুমদার, আপনি এই আদালতে দাঁড়িয়ে আমাদেরকে নিশ্চিত করুন যে আপনি এই মামলার সাক্ষ্যে যা যা বলবেন তা সব সত্য বলবেন এবং কোনো মিথ্যে বলবেন না এবং কোনো তথ্য গোপন করবেন না। আগে হ্যাঁ মাই লর্ড, আমি নিশ্চিত করছি। আপনার পুরো নামটা একবার আদালতে বলবেন। রমিতা মজুমদার। আপনি প্লিজ আর একবার বলুন। বললাম তো, রমিতা মজুমদার। আপনার স্বামীর নাম? শ্রী অমল মজুমদার। এই কোথাও ভুল হচ্ছে মাই লর্ড, কোথাও ভুল হচ্ছে। ওনার স্বামীর নামটা নয়। মাই লার্নেড ফ্রেন্ড, একটু ধৈর্য ধরুন, অল্পক্ষণের মধ্যেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনার স্বামী এখনো জীবিত? হ্যাঁ। মহামান্য আদালতের কাছে রমিতা দেবীর ম্যারেজ সার্টিফিকেটের কপি জমা দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, যা হচ্ছে কথা। আচ্ছা, আপনি পুলিশের কাছে বয়ানে বলেছেন যে লোকনাথ মিত্র আপনার স্বামী। এই কনফিউশনটা একটু ক্লিয়ার করুন। নিশ্চয়ই। আমি আর লোকনাথ মিত্র একই বাড়িতে থাকি এবং আমরা কয়েক বছর আগে গোপনে একটা মন্দিরে মালা বদল করে বিয়ে করেছি। বাহ,
কিন্তু সেটা লিগ্যাল নয়। তাই লিগালি আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার হাজবেন্ড শ্রী অমল মজুমদার। রমি, রমি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোরে এই মিথ্যে কথাটা কেন বলছো? আমার মনে হয় ওনার বিবাহের বিষয়টা আমাদের সকলের কাছে পরিষ্কার। লেটস কাম টু দ্য পয়েন্ট। সে রাতে আপনি কোথায় ছিলেন? আমাদের বাড়ি। হোয়াট? আমাদের বাড়ি? অভিযুক্ত লোকনাথ মিত্রের বাড়িতে তো? হ্যাঁ। আর লোকনাথ কোথায় ছিল? সন্ধ্যে 7:20 বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আপনি জিজ্ঞাসা করেছিলেন তিনি কোথায় গেছেন? না, প্রয়োজন মনে করি। প্রয়োজন মনে করেননি? তাহলে উনি কখন বাড়ি ফিরলেন এই বিষয়টা একটু তাড়াতাড়ি বলুন। রাত 10:30টায় বাড়ি ফিরেছি। এসব মিথ্যা কথা তুমি কেন বলছো? কিন্তু আপনি পুলিশের কাছে বলেছেন লোকনাথ মিত্র বাড়ি ফিরেছিল রাত 9:30 নাগাদ। হ্যাঁ বলেছিলাম, কারণ লোকনাথ সেটা আমাকে বলতে বলেছিল। উল্টো পাল্টা কথা কেন বলছো? তোমার আজকে কি হয়েছে? ডিসকাস্টিং। প্লিজ প্লিজ আপনি আপনার মক্কেলকে একটু শান্ত হতে বলুন, তা নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য। সরি মাই লর্ড, আসলে কে মিত্র আর কে শত্রু সেটাই তো ভুলেই যাচ্ছে। However, I apologize on his behalf. মাই লর্ড, আমি ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, আমি সেদিন রাত্রি 9:30 বাড়ি ফিরেছিলাম। উনি মিথ্যা কথা বলছেন। আপনি মুখটা বন্ধ রাখুন। আমি কি নিজের কথা বলার কোনো সুযোগ পাবো না? নিশ্চয় আপনি অনেক কথা বলার সুযোগ পেয়েছেন। নাও প্লিজ শাট ইউর মাউথ। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আসলে লোকনাথ সেদিনকে যখন বাড়ি ফিরেছিল তখন ও খুব টেন্সড ছিল, খুব হাঁপাচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এরকম কেন করছো, কি হয়েছে? ও তখন গায়ের জ্যাকেটটা জাস্ট আমার দিকে ছুড়ে দিয়ে বললো যে ওটা যেন আমি তাড়াতাড়ি পরিষ্কার করে রাখি। আমি বললাম যে কেন, জ্যাকেটে কি আছে যে পরিষ্কার করতে হবে? ও তখন বললো যে জ্যাকেটের হাতায় রক্ত লেগে আছে আর সেই হাতাটা আমি যেন পরিষ্কার করে ধুয়ে রাখি। আমি রক্ত শুনে একটু ভয় পেয়ে গেলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম রক্ত কোথা থেকে এলো? ও কিছুক্ষণ চুপ ছিল এবং তারপর বলল যে মেরে ফেলেছে। মিথ্যা কথা বলছো, আমাকে ফাঁসিয়ে দিচ্ছে মাইলার। ওই শুধু মিথ্যা কথা বলে আছে। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সেদিন রাত্রি 9:30 বাড়ি ফিরেছিলাম। আপনারা কেন বিশ্বাস করছেন আমার কথাটা? শুনুন শুনুন শুনুন, আপনি বলছেন যে খুন করেছেন। আচ্ছা একবার ভেবে বলছেন তো, এই আদালতে দাঁড়িয়ে আপনি এই মুহূর্তে কি বলে ফেললেন বা বলছেন, এটা একবার ভেবে বলছেন তো? দেখুন, সাক্ষ্য শুরু করার আগে আমাকে দিয়ে তো সত্যি কথা বলার শপথ করানো হয়েছিল। তার মানে আমি সত্যি কথাটা বলতেই অঙ্গীকারবদ্ধ। আপনি অঙ্গীকারবদ্ধ। তারপর কি হলো? তারপরে ওই মেরে ফেলেছি শুনে আমি ভীষণ ভয় পেয়ে গিয়ে ওকে বললাম যে তুমি এটা কি করলে, মানে এরপর তো পুলিশ বাড়িতে আসবে। ও তখন বললো যে পুলিশ পুরো ঘটনাটা দেখে নেহাত ডাকাতি ছাড়া নাকি আর কিছুই বুঝতে পারবে না। আর তখনই লোকনাথ মিত্র আমাকে বলেছিল যে আমি যেন সব জায়গায় বলি যে ও ঘটনার দিন রাত 9:30 বাড়ি ফিরেছিল এবং তারপর থেকে বাড়িতেই ছিল। আপনি এই কথাটা পুলিশকে বললেন? হ্যাঁ বলুন। কিন্তু এখন বয়ান বদল করছেন কেন? ওয়াই? আমি আর পারছি না মাই লর্ড, এই মিথ্যের ভার বহন করতে আমি সত্যি আর পারছি না। দেখুন, আমি মানছি লোকনাথ মিত্র আমাকে আমার মত্ত অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসে এখানে একটা নতুন জীবন দিয়েছিল। আমি তার জন্য ওর কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু সেটার জন্য এই মিথ্যের ভারটা আমি আর বহন করতে পারছি না। আমি সত্যি ভীষণ টায়ার্ড মাই লর্ড। আমি পারছি না। ঠিক আছে আপনি শান্ত হন। আমি বেশ বুঝতে পারছি যে আপনি লোকনাথ মিত্রের প্রতি প্রবল ভালোবাসার কারণে এই কাজটা করে ফেলেছেন। না রুমি, ওকে আমি কখনো ভালোবাসি। তাহলে এটাও তো হতে পারে যে আপনি লোকনাথ মিত্রের প্রতি অসীম কৃতজ্ঞতা বশত কাজটা করেছেন। বলতে পারি। সাক্ষীর বয়ান থেকে পরিষ্কার যে লোকনাথ মিত্র পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছেন। এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো জায়গাই নেই। আমার মনে হয় আদালত এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখছে না। দ্যাটস অল মাই লর্ড। থ্যাংক ইউ। মিসেস মজুমদার না রমিতা, কি নামে ডাকলে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন?
আপনি যে নামে ডেকে স্বচ্ছন্দ বোধ করবেন আপনি সে নামে ডাকতে পারেন। ভেরি গুড, বেশ রমিতাই বলছি। আচ্ছা রমিতা, আপনি কি বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট লেখেন আজকাল? মানে মানে এই ধরনের প্রশ্নের না না, আমি বলছি এই কারণে যে আপনি লিখলে খুব উন্নতি করতেন, কারণ আপনি তো সুন্দর গল্প তৈরি করতে পারেন। আচ্ছা, এই লোকনাথ মিত্র ও কি জানতো আপনার আগের পক্ষের স্বামী জীবিত? না। জানতো? আচ্ছা, আপনার স্বামী, মাফ করবে, কে যে আপনার স্বামী আর কে নয় সেটাই তো একটা বড় প্রশ্ন চিহ্ন এখন। আচ্ছা, সুবিধার জন্য আপনার সঙ্গী বলছি, আপনার সঙ্গী লোকনাথ মিত্র প্রতি আপনি খুবই কৃতজ্ঞ বললেন। হ্যাঁ। আরে বাবা, আপনার কৃতজ্ঞতার নমুনা তো আমরা প্রত্যক্ষ করলাম। অসাধারণ আপনার কৃতজ্ঞতা বোধ, আমরা চমৎকৃত হইলাম। আচ্ছা, অন্য কথায় আসছি। আপনি বললেন যে ওই জ্যাকেটে যে রক্ত লেগেছিল সেই রক্তটা আপনি ধুয়ে মুছে সাফ করেছেন, তাই তো? আচ্ছা, আপনি কি জ্যাকেটের দুটো স্লিভই পরিষ্কার করেছিলেন? হ্যাঁ। দুটো স্লিভই? হ্যাঁ। দিস পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। উনি এক্ষুনি বয়ানে বললেন যে হাতাটা পরিষ্কার করেছিলাম। বাংলা ভাষায় হাতাটা বললে একটা হাতাই বোঝায়, দুটো নয়। আপনার বয়ানে এইরকম অসঙ্গতি প্রচুর খুঁজে পাওয়া যাবে, কারণ আপনি পুরোটা মিথ্যে বলছেন। হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন। অবজেকশন মাই লর্ড। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মাই লর্ড। বলুন, আপনি কাহিনী তৈরি করছেন কিনা? দেখুন, আমি সত্যি কথাটাই বলছি। তাই নাকি? তাই নাকি? আপনি তো বলেছিলেন যে লোকনাথ মিত্র বাড়িতে এসে সবজি কাটার সময় হাত কেটে যায় এবং সেই রক্ত তার জ্যাকেটে লাগে বলেছিলেন। হ্যাঁ, সেটা বলেছিলাম, কারণ সেটা লোকনাথ আমাকে বলতে বলেছি। আচ্ছা, যদি এমন হয় সেই ব্লাড গ্রুপের সঙ্গে লোকনাথের ব্লাডটা মিলে যায়, তখন কি বলবেন? লোকনাথ ছুরি দিয়ে নিজের হাত কেটে জ্যাকেটের গায়ে রক্ত লাগিয়েছিল। এটাও তো মিথ্যে কথা। ভুরি 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 মিথ্যে বলছেন আপনি। মিথ্যের ছড়াছড়ি আপনার। আচ্ছা, আপনি যখন লোকনাথ মিত্রকে বিবাহ করেন, সে মন্দিরেই হোক আর মন্দিরের বাইরেই হোক, আপনি কি বলেছিলেন লোকনাথকে যে আপনি অলরেডি বিবাহিতা? না। সো দ্যাট ওয়াজ এ লাই। আপনি নিজের মুখে আমাকে বলেছিলেন যে আপনি লোকনাথকে ভালোবাসেন, দ্যাট ওয়াজ অলসো এ লাই। আপনি পুলিশকে প্রথম দিন যে স্টেটমেন্ট দিয়েছেন সেগুলো যে মিথ্যে, আপনি নিজেই তা বলছেন, এবং আজ কোর্টে দাঁড়িয়ে যা যা বললেন সমস্তটা মিথ্যে। You are a liar, a habituate liar, a chronic liar. আপনার কোনো কথা, কোনো স্টেটমেন্ট আদালতে গ্রাহ্য হতে পারে না। That's all, my lord. আমাকে জিজ্ঞাসা করার নেই আর কোনো প্রয়োজন নেই। মিসেস রমিতা মজুমদার, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ মাই লর্ড। মাই লর্ড, আমার একটু সময় চাইছি আমি কনক্লুড করার জন্য। আমার মক্কেল শ্রী লোকনাথ মিত্র সময়ে এবং পরিস্থিতির চাপের শিকার। পুলিশ কেবলমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে। জানকী দেবী তার সম্পত্তি হারানোর ক্ষোভে, ঈর্ষায় তাকে খুনি পর্যন্ত সাব্যস্ত করার চেষ্টা করছেন। অ্যান্ড অ্যাট লাস্ট তার ভালোবাসার পাত্রী রমিতা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আমি দিন দুই সময় চাইছি। আমি নেক্সট হিয়ারিংয়ে আমার কনক্লুসিভ স্টেটমেন্ট আমি পেশ করব। দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ। আমি আশা করব যে এই বিষয়ে পিপি বা সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। ম্যাডাম, আমি সব দিক বিচার করে এই মুহূর্তে কোনো অবজেকশন রাখছি না। তবে এই কথাটা ঠিক, আদালতের কাছ থেকে 2 দিন সময় চেয়ে নিয়ে এরকম একটা জঘন্য অপরাধীকে আড়াল করা মনে হয় সম্ভবপর হবে না। The court is adjourned for the day. আমাদের পরবর্তী শুনানি 11th ডিসেম্বর।
মিলছে না মিলছে না, কোথাও একটা গোলমাল আছে, বুঝতে পারছো? আই এম শিওর অ্যাবাউট ইট, কিন্তু গোলমালটা ঠিক কোথায় আমি সেটা করতে পারছি না। সত্যি গৌরী, এই ভদ্রমহিলা যে এইভাবে পাল্টি খাবে তো পাই যায় না। আচ্ছা তোমার কি মনে হয় কারণটা কি, কেন পাল্টি খেলো? দেখো, আমার সিক্স সেন্স বলছে যে কোথাও একটা মিসিং লিঙ্ক আছে, সেই মিসিং লিঙ্কটা আমি এক্ষুনি ধরতে পারছি। তোমাকে তো কতবার বলি, হ্যাঁ এই সময় নতুন কোনো কেস তুমি নিও না, আমার কথা শুনলে না। শোনো, এবার যদি তুমি অসুস্থ হয়ে পড়েছো না, তাহলে তাহলে আমি তোমার কোলে শুয়ে থাকবো আর তুমি চামচে করে আপেলের রস খাওয়াবে, আবার কি? কি আশ্চর্য, তুমি যে বুড়ো বয়সে খোকাপনা করছো সেটা কি বুঝতে Will you shut up? Will you? এটা আসেনি এখনো? কেন, তাকে আবার কোথায় পাঠিয়েছো? ওষুধ আনতে। ওষুধ আনতে? হ্যাঁ। কেন, সব ওষুধই তো রয়েছে, লিস্ট চার্ট সবই তো। ও তো সবটা জানে, মানে ও দিন দিন খোকা হয়ে যাচ্ছে। এই ওষুধটার কথাই বলছিলাম, দাও মিহিরকে একটা দাও। এটা কি? হ্যাঁ, কিছু না, এটা ড্রিঙ্ক। আমার মাথা খারাপ করো না, আমি টেনশনে আছি। তোমাকে না আমার কাছে সহ্য হচ্ছে না। অ্যাট দিস মোমেন্ট আমারও না, সরি। আমাকে তো সহ্য হবেই না। একজন মহিলা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। না, আমি নতুন কেস নেব না, তাহলে তোমার এই ম্যাডাম আমার বুকের উপর তুর্কি নাচন নাচবে এবারে। স্যার, উনি লোকনাথ মিত্র কেসের ব্যাপারে কথা বলতে চান। লোকনাথ মিত্রকে? হ্যাঁ স্যার। কি ব্যাপার? আমি একটা ক্লু চাই, একটা কি ব্যাপার বলতো, সবকিছু গোলমেলে লাগছে। ও একটা গোলমাল চাই, গোলমাল হোক, তা না হলে ছেলেটাকে বাঁচানো যাবে না, গোলমাল হোক। স্যার, হ্যাঁ এই যে ওষুধ। আমি যেন এটাকে চিনি, জানো তো আমি কোথায়, না আমি কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না, আমাকে একটু ভাবতে দাও। ইয়েস, আই রিমেম্বার, কোর্টে দেখেছি আমি। আপনি সেদিন কোর্টে ছিলেন, পেছনের দিকে বসেছিলেন, তাই তো? আচ্ছা বলুন। আপনারা কি দরজা বন্ধ করে এসব খান? আপনি খাবেন? হ্যাঁ, দিলে খাবো না কেন? এরা একটা ড্রিঙ্ক নিয়ে এসো, খুব কুইক। হ্যাঁ স্যার। আপনি কি এই কোর্টে রোজই যেতেন নাকি মাঝে মধ্যে যেতেন? এই কেসের ব্যাপারে আমি রোজই যেতাম বলতে পারো। তাহলে আপনার এই ক্রিমিনাল কেসটা খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। ভীষণ ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি কি শুধু এই কেসটাই দেখেছেন না আপনি আগেও? আচ্ছা, এই ব্যাপারে আপনার সাথে নয় পরে একদিন ভালো করে আলোচনা করা যাবে। ধন্যবাদ। আশা করি আপনার গলাটা একটু ভিজেছে। এবারে সুরসুর করে আপনার আগমনের হেতুটা বলুন তো। লোকনাথ মিত্র খুন করেনি। এ তো দেখছি এক চুমুকেই নেশা হয়ে যায়। আরে করেনি, খুন করেনি, হেসে গেছে। আপনি জানলেন? আপনি ওনার চেনেন, পরিচয় আছে? বাংলাদেশে যখন আমি অমল মজুমদারের বাড়িতে কাজ করতাম তখন থেকেই ওই মেয়ে ছেলেটাকে আমি জানি। আর অমল মজুমদারের মতোই লোকনাথের জীবনটা নষ্ট হয়ে যাক আমি চাই না। আজকে আপনি এখানে এই কথাটা বলতে এলেন কেন? কারণ ও আমার অনেক ক্ষতি করেছে। কিরকম? তারিখটা আমার ঠিক মনে নেই, সম্ভবত 3 কুড়ি আগে ওকে রাস্তায় একটা দোকানের সামনে দেখতে পাই। দিদি বলে ডাকি, কারণ তখনও আমি ওকে ওই নামেই ডাকতাম। বজ্জাত মেয়ে ছেলেটা গল্পে জানে, আমায় দেখে না দেখার ভান করে চলে গেল, কিন্তু আমিও তো চরিত্র জানি। শুনি না, তারপর না ও কোথায় হারিয়ে গেল বুঝলাম না। হঠাৎ পিছন থেকে এসে কি দিয়ে মারলো। সে কি? এই দেখুন কি অবস্থা। তারপর কি হলো? 50 লাগবে। গীতা 50 টাকা দিয়ে দাও, 100 টাকাই দাও, একটু সময় লাগবে। হাজার কি? 50,000। আপনি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন নাকি? মনে হচ্ছে আপনার। এই গড়ি আছে, মাথা ঠান্ডা। আচ্ছা বেশ, 50,000 নয় দেওয়া যাবে, কিন্তু আমাদের তো জানতে হবে আপনি কতটুকু জানেন। সব জানি, আমি বলছি তো ওই ধরিবাজ শয়তান মেয়ে ছেলেটা লোকনাথকে ফাঁসিয়েছে। ও কি ওর স্ত্রী নয়? ও কারোর স্ত্রী হওয়ার যোগ্য নয়, আর ও চায়ও না সেটা হতে। বজ্জাত মেয়ে ছেলেটা না শুধু টাকা চেনে। হ্যাঁ, আরে বাবা, এখন তো লোকনাথ অনেক টাকার মালিক,
ওকে জেলে পাঠালে সব ওই পাবে, তারপর আবার অন্য বাবু ধরবে। বুঝলেন কিছু? হ্যাঁ ব্যারিস্টার তালুকদার, আপনি বুঝলেন না? আরে আপনারা ওর বুদ্ধির কাছে শিশু। আমি প্রমাণ চাই, আই ওয়ান্ট প্রুফ। হ্যাঁ? এনি প্রুফ? প্রমাণ তো আপনাকে কি প্রমাণ আছে আপনার কাছে? দাদা প্রমাণ এটা কি? সব হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট। মোবাইলের স্ক্রিনশট? হ্যাঁ, আর সেটা আমার কাছে আছে। 50 ফেলে ফোনটা দেব। আমি 20 দেব, আমার ফোনটা দিন। ওরে বাবা, কি ভাবছে এই মদ খাইয়ে 30 কমাবে? পারবো না। যাবেন না, বসুন 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 বসুন। শুনুন, আমি তো একবারে পুরো টাকাটা জোগাড় করতে পারবো না। আমি দেখছি আস্তে আস্তে টাকাটা আপনাকে দেবো। আমি কিন্তু কথা খেলাপ করি না। হ্যাঁ হ্যাঁ জানি জানি। তাছাড়া গৌরী এত রাতে এতগুলো টাকা নিয়ে তো মুভ করা ঠিক না, না? আচ্ছা আমি কি একটু ওই ওয়াশরুমে যেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। এই আপনার এদিকে একটা ইয়ে আছে, সুইচ আছে, আপনি চলে যান। গীতা, চট করে টাকা জোগাড় করে ওখানে আসেন। হ্যাঁ স্যার, দেখছি। আমার একটা ক্লু দরকার, বিহীন একটা প্রমাণ, তাহলেই কেল্লা পাবে। ঠিক আছে, শুনো না, তুমি কি ঠিক করলে বলে টাকাটা দেবে? দেওয়ার ছাড়া তো কোনো উপায় নেই, এখন দিতেই হবে। তুই বুঝতে পারছো না, বড় রিস্ক হয়ে যাচ্ছে না? আরে রিস্ক হোক, রিস্ক নিতে হবে। ওই বদমাইশ মহিলার কাছে আমি আত্মসমর্পণ করতে পারি না। হ্যাঁ, এই নেই আপনার টাকাটা, আর এই নেই আরো 500। নিচে আপনার জন্য একটা ট্যাক্সি দাঁড় করিয়ে এসেছি। আচ্ছা, আশা করি এতে আপনার কুলিয়ে যাবে। সব গুনে দিয়েছে তো ঠিকঠাক? সব গুণ আছে, দেখে নিন। তোমার উন্নতি হবে, উন্নতি হবে। চলি। ওয়াশরুমে যাও তো। হ্যাঁ, আমার মনে হয় মোবাইলটা ওখানে রেখে এসছে। ড্রেসিংয়ের 4-5টা খোঁজো, তাহলেই পেয়ে যাবে। আমার একটা প্রমাণ দরকার, বুঝেছো? নেক্সট হিয়ারিং এ আমার একটা প্রমাণ দরকার। এই গৌরী, এসো। হ্যাঁ হ্যাঁ, দাও। এটা তুমি জানতে? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে ও এখানে গালগপ্প করতে এসছে তো চলে যাবে? না, ও টাকাটা নেবে এবং পুরোটা বলে যাবে, পুরো প্রমাণ দিয়ে যাবে। তাই এটা আনলক আছে তো, এই তো। এই তো মেসেজ, বুঝলে? অফ করে শোনো, এইটাই হচ্ছে আমার অকাট্য প্রমাণ। আগামী হিয়ারিং এ এটা হবে আমার প্রুফের তাস। Please keep silence and the court order. বসুন। Barrister Talukdar, your concluding statement. Yes, thank you very much. ধন্যবাদ। গতদিন এই কেসটায় আমরা যেখানে ছিলাম সেখান থেকে আজকে 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। কিছু অসাধারণ তথ্য এবং প্রমাণ আমাদের হাতে এসেছে, যার থেকে এই কেসটা অন্যদিকে মোড় নেবে। আমি কাজ করবো, ওই মোবাইলটা স্ক্রিনশটটা এক্সিট বিষয়ে পেশ করবো। আপনি এইটা স্ক্রিনশটটা দেখলেই সব বুঝতে পারবেন। আর আমি এর সঙ্গে ওই রবিতা মজুমদারের সাক্ষী আরেকবার নিতে চাই। মানে আমার নানের ট্রেন আবার এক নতুন তামাশা শুরু করলেন। আচ্ছা, আমরা তো সকলেই জানি যে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ। এই সময় এই ধরনের প্রহসনের কারণ কি? আর তাছাড়া এটা জলের মতো পরিষ্কার, আই রিপিট, এটা জলের মতো পরিষ্কার যে লোকনাথ মিত্র খুনি এবং সেটা প্রমাণিত। তারপরেও এরকম একটা ছিদ হেয়ালি করার দরকার কি আছে বলে আমার মনে হয়। সব হেয়ালির উত্তর দিনের আলোতে পাওয়া যায় না, তার জন্য চাই রাতের অখণ্ড অবসর এবং সাইলেন্স। তখন আমরা অনেক কিছু জানতে পারি, দেখতে পারি,
যা দিনের আলোতে সবসময় পাওয়া যায় না। মামলা মাতার আমি কি সাক্ষী হিসেবে পেতে পারি তাকে? পারমিশন গ্র্যান্টেড। থ্যাংক ইউ ভেরি মাচ। রমিতা মজুমদার হাজির। মিসেস রমিতা মজুমদার। আচ্ছা, আমি একটা ফোন নাম্বার বলছি, দেখুন তো এই ফোন নাম্বারটা আপনার চেনা লাগে কিনা। 9830526779। আরেকবার বলবো, 9830526779। চেনা লাগছে? না না না, তাড়াহুড়ো কিছু নেই, আপনি ভালো করে ভেবে বলুন। আমি ভেবেই বলছি, আমি জানি না। আশ্চর্য, এই মোবাইলে আপনি 2 দিন আগে পর্যন্ত মোবাইলটা ব্যবহার করেছেন, এই সিম কার্ডটা আপনার নামে আছে, ডকুমেন্টও সে কথাই বলছে। হ্যাঁ, একটা পুরনো নাম্বার ছিল বটে, কিন্তু সেই মোবাইলটা অনেকদিন আগে হারিয়ে গেছে। এতক্ষণে আপনার মনে পড়লো, তাই তো? আচ্ছা, কবে হারিয়েছিল? অনেক বছর আগে। আপনি ডায়েরি করেছিলেন? না, প্রয়োজন মনে পড়িনি, কারণ ওটা আমি ব্যবহার করতাম না না, আপনি তো শুধু মানুষকে ব্যবহার করেন, ফোনকে নয়। এই মোবাইলে 3 সপ্তাহ আগে আপনি মেসেজ চালাচালি করেছেন। আপনি মেসেজটা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, আমি সকলের অবগতির জন্য একবার মেসেজটা পড়ে শোনাচ্ছি। এটা হ্যাঁ স্যার। মেসেজে আছে, প্রিয় তপু, আর মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরো, শুনানি প্রায় শেষ, পরের হিয়ারিং এ এই খেলা শেষ হয়ে যাবে, তারপর আমরা দেখা করব, এখন না। আমার দিকে একবার তাকাবেন প্লিজ, তাকান না। এই তপুটি কে? জানি না। জানেন না? অথচ এই তপুর সঙ্গে আপনি মেসেজ চালাচালি করেছেন, যার থেকে এটা পরিষ্কার যে লোকনাথ মিত্রের শাস্তির জন্য আপনি অপেক্ষা করছেন। না, এই সবটা মিথ্যে। কোনটা মিথ্যে? আপনার পদবি, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, না আপনার স্টেটমেন্ট, সমস্ত কোনটা? অবজেকশন মাই লর্ড। অবজেকশন সাস্টেইন। সরি মাই লর্ড, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে উনি পুলিশের কাছে একরকম স্টেটমেন্ট, আদালতে আরেক রকম স্টেটমেন্ট দিয়েছেন ওনার স্বার্থ সিদ্ধির জন্য। উনি চেয়েছিলেন লোকনাথ মিত্রের চরমতম শাস্তি হোক, এবং উনি তোমার নবতম বন্ধু ওই তপু নামক ব্যক্তিটির সঙ্গে আবার নবজীবন শুরু করুন। কি ঠিক কিনা? হ্যাঁ, কোনো উত্তর নেই, থাকবে কি করে? কোনো উত্তর নেই। বলো মিসেস রমিতা মজুমদার, আপনার যদি এই অভিযোগটা অস্বীকার করেন, তাহলে আদালতকে জানান, আদালত আপনার মোবাইলটাকে পরীক্ষার জন্য পাঠাবে। বলুন, আপনি কি এখনো সত্য বলার অভিনয়টা চালিয়ে যাবেন, নাকি আদালতকে প্রকৃত সত্যটা আপনি জানাবেন? বলুন। আমার চুপ, এছাড়া কোনো উপায় নেই, কারণ ওনার বলবার কিছু নেই। সব পরিষ্কার। দ্যাটস অল। থ্যাংক ইউ। অর্ডার। বসুন। সমস্ত প্রমাণাদি এবং মিসেস রমিতা মজুমদারের উদ্দেশ্য প্রণোদিত সাক্ষ্য থেকে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে এই লোকনাথ মিত্রকে এই হত্যাকাণ্ডে ইচ্ছাকৃতভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকেও এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে লোকনাথ মিত্রকে দোষী সাব্যস্ত করে। তাই আদালত লোকনাথ মিত্রকে বেকসুর খালাস করা হচ্ছে।
প্রয়োজনে শ্রীমতী রমিতা মজুমদারকে পুলিশ হেফাজতে নিয়ে তার মিথ্যা স্বাক্ষর অপরাধে তাকে নিয়ে নতুন মামলা রুজু করতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তাই বলে আবার খোকাপানা শুরু করে দিও না, কেমন? এই মামলাটায় তোমার যথেষ্ট খাটনি গেছে। না 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 বৌদি, বিফলে তো যায়নি, যথেষ্ট অসাধ্য সাধন করা হয়েছে, এটা তো বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হসপিটালে আবার বেড বুক করার পক্ষে যথেষ্ট। আচ্ছা কার্তিক কোথায় গেল বলো তো? হ্যাঁ, কার্তিককে আজকে যদি পাও তাহলে এই সমস্ত বই আমি সরিয়ে দেখবো যে কোথায় কি লুকোনো আছে। শোনো বসুদা, বিয়ের 35 বছর পর তোমার কাছে আমি আর কি লুকোবো বলো? এবার বাচ্চা বাচ্চা মেয়েদের সামনে আবার এইসব কথা বলা কি বরং দশা। আসতে পারি স্যার? কেমন আছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু এর পরে কিরম থাকবো বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি যে আপনি আমার উপর ভীষণ রেগে আছেন, কিন্তু কিন্তু কি বলুন তো, মানে বিশ্বাস করুন এটা ছাড়া তো আমার আর কিছু করার ছিল না। না না, সে তো ঠিক। তুমি তোমার স্বামীকে প্রচন্ড ভালোবাসো, তাই তোমাকে তো দোষ দিয়ে লাভ নেই। বলছি ম্যাডাম, এইটা আপনার জন্য। এটা ওই সামান্য একটা গিফট দিলাম। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ বসো। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনার ফিসটা আর ওই এক্সট্রা 50,000 এর মধ্যে দেওয়া আছে। স্যার একটা কথা বলতে পারি? মানে ইন ফিউচার আপনি যদি আমাকে সম্বোধন করতে চান তাহলে আপনি কিন্তু রমিতা বলে করতে পারেন, মানে আমার তাতে কোনো অসুবিধা নেই। আরেকটা কথা স্যার, আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ। ইনফ্যাক্ট গীতা তোমাকে। আপনাকে কোনো নামে ডাকার কোনো প্রবৃত্তি আমার নেই। আপনি কি মনে করেছিলেন মিথ্যে সাক্ষী দিয়ে পার পেয়ে যাবেন? ভুলে গেছেন যে আমি জিএসটি। ব্যারিস্টার গৌরীশঙ্কর তালুকদারের থেকে ঠিক এতটা ইমোশন তো আমি এক্সপেক্ট করি। মানে আমি যতদূর জানি যে আপনি প্র্যাকটিক্যাল প্রফেশনাল। যাক ঠিক আছে, কেস শেষ, সাক্ষীর সাথে সম্পর্ক শেষ, আমি এবার আমার জীবনটা তাহলে নিজের মতন করে বাঁচতে পারবো। হ্যাঁ, আপনি বাঁচতে তো পারবেন অবশ্যই, কিন্তু জেলের ঘানি টেনে বাঁচবেন। আমি আর জেল? আচ্ছা কেন শুনি? মিথ্যে সাক্ষী দেওয়ার অপরাধ। আপনি একটা মিথ্যে সাক্ষী দিয়ে আদালতকে বিপদে চালিত করার চেষ্টা করেছেন। আপনার একটা মিথ্যে সাক্ষীর উপর একজন মানুষের জীবন ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারত। আপনি জানেন এটা আইনত কত বড় দণ্ডনীয় অপরাধ এটা? আচ্ছা আচ্ছা ব্যারিস্টার তালুকদার, আপনি একটা কথা বলুন তো, মানে আপনি ঠিক কি ভাবছেন? মানে বাই এনি চান্স আপনি কি ভাবছেন যে লোকনাথ নির্দোষ? যদি সেটা ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল ভাবছেন। খুনটা লোকনাথ মিত্রই করেছে। দেখুন, ঘটনার প্রথম দিন থেকে আমি কিন্তু এটা জানতাম। ইনফ্যাক্ট লোকনাথ নিজে আমার কাছে কনফেস করেছে। তবে একটা কথা কি জানেন তো, লোকনাথ মিত্র কিন্তু মনে প্রাণে বিশ্বাস করত যে এই রমিতা ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে। আর আমি ঠিক সেটাই করলাম। কি করল? মিস্টার চৌধুরী, আসলে ব্যাপারটা কি জানেন তো, এই ব্যারিস্টার তালুকদার ভাবছেন যে উনি একাই কেসটা জিতেছে। মানে এটা ঠিক যে প্রচন্ড বুদ্ধিমত্তার সাথে সাক্ষ্য জোগাড় করে আমাকে এক্সপোজ করে লোকনাথ মিত্রকে সসম্মানে মুক্ত করেছেন, সেটা ঠিক, এবং তার জন্য ক্রেডিট ওনার ডেফিনেটলি প্রাপ্য, কিন্তু পুরোটা কিছুটা।
কারণ পেছন থেকে একটা কন্টিনিউয়াস সাপোর্ট না থাকলে আমার মনে হয় না যে ব্যারিস্টার গৌরীশঙ্কর তালুকদার কেসটা জিততে পারে, তাই তো স্যার? লোকনাথ মিত্র নির্দোষ প্রমাণিত হয়েছে তার কারণ কেসটা আমরা একসাথে লড়েছি। আমরা মানে what do you mean by that? I mean what I said exactly, sir. দেখুন, লোকনাথ মিত্রকে যে আমি ভালোবাসি সেটা কিন্তু আপনি প্রথম দিন থেকেই জানেন। মানে আমি নিজেই আপনাকে বলেছিলাম যে আমি ছাড়া ওকে কেউ এই কেস থেকে বাঁচাতে পারবে না, আর আমি ওকে ভীষণ ভালোবাসি। আর ঠিক সেই কারণে এই উল্টো গেম প্ল্যানটা আমাকে করতে হলো, এবং সেটাও আপনার অবিশ্বাস অর্জন করার জন্য। মানে তপুর নামে একটা ইন্টারন্যাশনাল সিম কার্ড জোগাড় করা, একটা ফেক মেসেজ ট্রেন তৈরি করা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট ময়ূরী। এই ময়ূরীকে কিন্তু আপনার কাছে পাঠিয়েছিলাম আমি। কেমন লাগলো স্যার? আর বিশ্বাস করুন, ওর এই গেট আপ, ওর অ্যাক্টিং, এই সবটা কিন্তু হ্যাজ বিন ডান বাই মি স্যার। ভালো লেগেছে স্যার? দেখুন, ভালো লাগলে কিন্তু ইউ শুড অ্যাপ্রিশিয়েট স্যার। মাই গড, সত্যি মাই গড। আসলে আমাকে এই সূত্রটা ধরিয়েছেন ব্যারিস্টার তালুকদার। কোর্টে দাঁড়িয়ে উনি বলেছিলেন লোকনাথ মিত্রের স্ত্রী হিসাবে আমার কোনো সাক্ষী নাকি গ্রান্টেড হবে না, আর ঠিক সেই জন্য আমাকে এই গেম প্ল্যানটা করতে হয়েছে। দেখুন, রিস্ক এতে ছিল, কিছু করার না, এটা নেওয়া ছাড়া আমার আর কিছু করার ছিল না। তাই বলে একটা এত বড় মিথ্যে কথা? না 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 ব্যারিস্টার তালুকদার, কাঠগোড়ায় দাঁড়িয়ে আমি যা যা বলেছি তার এক চুলো মিথ্যে নয়, ব্রাদার, ভীষণ সত্যি। মানে ঘটনার দিন রাত 10:30টায় লোকনাথ মিত্র বাড়িতে ফিরেছিল, সেটা সত্যি। জ্যাকেটের হাতায় যে রক্তটা লেগেছিল সেটা আমি পরিষ্কার করেছি। কি জানেন তো, লোকনাথ যখন আমার চোখের সামনে দাঁড়িয়ে ওই ছুরি দিয়ে হাতটা কাটছিল না, সেটা আমি ঠিক নিতে পারি। কেন বলুন তো? কারণ লোকনাথ মিত্রকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতেই পারতাম। আপনার মক্কেলকে দিয়ে গেলাম ম্যাজিস্ট্রেট তালুকদার, হ্যান্ড ওভার একটু সময় লাগলো, আর উনি আবার সামনের ব্যাংকেও গিয়েছিলেন। গুড ইভিনিং এভরিওয়ান, and thanks ইন্সপেক্টর। এনজয় ইয়োর ফ্রিডম। তাহলে চলি স্যার। আমি সত্যিই জানি না যে আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব। আমি বলেছিলাম না রমি ঠিক পারবে, ও দারুণ অভিনেত্রী। আরে ও পারে না এমন কোনো কাজই নেই। রমি, রমি মাই ডার্লিং, আজকে আমার সেই প্রথম দিনের মতো তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। তোমার মতো এরকম জালিয়াত আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি। তুমি তো তোমার বউয়ের চেয়েও বেশি একেবারে শয়তান। প্লিজ স্যার, এত উত্তেজিত হবেন না। আমি জানি আপনি কি প্রচন্ড স্ট্রেস নিয়ে আমার এই কেসটা লড়েছেন। স্যার, আমরা কেসটা জিতে গেছি। জিতে কোথায় যাবে? আমি তোমার এগেইনস্টে হায়ার কোর্টে যাব। আই গ্যারান্টি। আই এম সরি স্যার, আপনি সে সুযোগটা পাবেন না। আমি পরশু বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি মানে? আমি দেশ ছাড়ছি। রবি, দেশ ছাড়ছো? ওই ওই আমাকে তো তুমি কিছু বলোনি। ও আচ্ছা, তোমার সেই সারপ্রাইজ দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো, কোথায় যাচ্ছি আমরা? বলো বলো। আমরা বললাম আমি মানে তাহলে আমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার প্রাপ্য 50 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে চলে গেছে। তুমি তোমার মতো আছো। দেখো রমি, এতদিন ধরে না আমরা দুজন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি না, কিন্তু আসলে তো আমরা স্বামী স্ত্রী নয়, সেটা তুমি খুব ভালো করে জানো। তাই তুমি এরপর যেখানে ইচ্ছে যখন ইচ্ছে যাও, যার টোটালি ফ্রি না। এই লোকাদা, এসব কি যা যা কথা বলছো তুমি? মানে আমি কোথায় যাব আমি কিছু বুঝতে পারছি না। আমি যে তোমার জন্য এত কিছু, এই কেউ কারোর জন্য কিচ্ছু কয় না, তুমি তোমার জন্য করেছো, জাস্ট তোমার জন্য। আমি এত কিছু আমার জন্য করলাম? হ্যাঁ, ইয়েস, কারণ তুমি আমাকে ভালোবাসো, তুমি ওতে ছাড়া থাকতে পারবে না, তাই জন্য। আর আমাদের সম্পর্ক ওরা এখানেই শেষ। লোকাদা প্লিজ প্লিজ, লোকাদা, রমি কিন্তু এই কথাগুলো ডিজার্ভ করে না। 2.5 লাখ ময়ূরী, 2.5 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। আর আই থিঙ্ক যে এতটা টাকা তোমার মুখ বন্ধ রাখার জন্য যথেষ্ট। আরে বাবা, সব সম্পর্ক কি টাকা দিয়ে মাপা যায়? অ্যাবসলিউটলি। হ্যাঁ, তুমি কি ভাবছো ব্যারিস্টার তালুকদার আমার কেসটা লড়েছেন উইদাউট এনি ফিজ? হ্যাঁ, আরে কি আশ্চর্য, কি বলবো বলতো রমি?
আরে ওটা তো একটা প্রফেশনাল রিলেশনশিপ, তোমার ওই রুমের মতো কি? এই রমি আমাকে একটা কথা বলো তো, এই বলো তো, সবসময় টাকা মানে কি প্রফেশনালিজম? এই যে আমি তোমাকে তোমার বিবাহিত জীবনের নরক থেকে বের করে নিয়ে এলাম, তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করলাম, তোমাকে একটা আইডেন্টিটি দিলাম, এগুলো কিচ্ছু না, তাই না? সবসময় টাকা টাকা টাকা। হ্যাঁ মানছি রমি যে তুমিও না আমাকে একটু ভরিয়ে দিয়েছ। সমস্ত হিসাব এত সহজে মেটে না লোকনাথ। কাম অন রমি, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজকে জীবন বাঁচাচ্ছি। ও রমি 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 প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রমি দ্যাটস ইজ দ্য ম্যাটার ইয়ার। কিন্তু তুমি আমার সাথে এটা করতে পারো না লোকনাথ, তুমি এটা করতে পারো না আমার সাথে। লোকনাথ, লোকনাথ তুমি মেয়েটির সাথে অন্যায় করছো। আমি মানছি ও যেটা করেছে সেটা হয়তো ঠিক নয় আইনের চোখে, কিন্তু যা করেছে তোমার জন্য করেছে। I agree with that. I completely agree with you. Romy is just fantastic, জানো? কিন্তু কি জানো তো? আমাকে না আজকে অনেক উপরে যেতে হবে। And for that I need a springboard. So Romy, I'm ready for my journey to heaven. ছিল কথা, মানে সত্যি তুমি কিন্তু এটা চরম বিশ্বাসঘাতকতা করলে। এটা একটা চরম বিশ্বাসঘাতকতা। It's my pleasure, Mayuri. আমি এখন বলছি যে বিচার চলাকালীনই আমি বুঝতে পেরেছিলাম যে লোকনাথ মিত্রই খুনি। কি বলছো তুমি? হ্যাঁ, ও আমাকে লড়তে হয়েছিল এবং ওকে মুক্ত করতে হয়েছিল, বিকজ ইট ওয়াজ মাই প্রফেশনাল কম্পালশন। আমাকে এটা করতেই হতো, পেশাগত। কিন্তু এখন এই মুহূর্তে ওর ইচ্ছামি, ওর বর্বরতা দেখে আমি অবাক হয়ে গেছি। এবং তুমি কোথায় যাবে, তুমি যেখানেই যাও, মাটি পুরে হোক বা আকাশে যাও, তোমার পেছনে আমি ছাড়বো না। তোমাকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। And I stand guarantee. Sir, please try to understand. আমি আর বাধা পড়তে চাই না স্যার। কিন্তু লোকনাথ তুমি এটা আমার সাথে করতে পারো না। তুমি এটা আমার সাথে Romy, my darling, I love you. Please try to understand. I love you, yaar. পারো না, তুমি পারো না। আরে রমি প্লিজ আমার কথাটা শোনো। তুমি পারো না, তুমি পারো না। আমি চাই না, তুমি এটা করতে চাই। নেই নেই। হ্যাঁ স্যার। Call Sarkel. Tell him to come immediately. হ্যাঁ স্যার। আর কার্তিককে বলো আবার নতুন করে পেপার তৈরি করতে, একটা কেস হবে স্টেট ভার্সেস রমিতা মজুমদার। আমি রমিতার হয়ে ডিফেন্স কাউন্সিলে লড়ব। শি ইজ অ্যান এক্সেলেন্ট লেডি। আই মিসআন্ডারস্টুড। ইয়েস, আমাকে লড়তে হবে ওর। কি হলো গীতা? স্যার কি বলেন শুনতে পেলে না? যাও কার্তিককে ফোন করো, বলো স্যার এই কেসটা লড়বেন রমিতা মজুমদারের হয়ে। যাও। তুমি বসুন্ধরা, তুমি বলছো আমাকে কেস লড়তে আবার? আমি বলছি তোমাকে, তুমি এই মেয়েটার হয়ে কেস লড়ো, কারণ তোমার অসুস্থতার জন্য আমি এতদিন চাইনি যে তুমি কোনো কেস লড়ো, কিন্তু তোমার মতো একজন ন্যায়পরায়ণ ব্যারিস্টার কোনোদিন হেরে দিতে পারে না, কোনোদিন অন্যায়কে সাপোর্ট করতে পারে না। তুমি একজন ন্যায়ের পক্ষে লড়ো, এটাই আমি চাই। আমি চাই ওই মেয়েটা ন্যায় বিচার পায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বসুন্ধরা। তুমি সাপোর্ট করলে আমি তো ভেতর থেকে আরো অনেক বেশি শক্তি পাই। ইয়েস, I'll fight for her. I'm sure I will win the case. Yes, you will win the case.